আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পরিমাণগত রসায়নের নবম লেকচারটা নিব। এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেকচারটা আমরা আলোচনা করব জারণ বিজারণ কি, অর্থাৎ জারণ বিজারণ সম্পর্কিত বিভিন্ন বিক্রিয়া সমতাকরণ, গাণিতিক সমস্যার সমাধানকরণ ইত্যাদি অনেক ডিটেলস আলোচনা। প্রায় অনেকগুলো লেকচার লাগবে, বিশেষ করে জারণ বিজারণ অংশটা শেষ করতে। কেমন? তাহলে আমরা শুরুতে আলোচনা করব যে জারণ বিজারণ বিক্রিয়াটা কি, কেমন, বা জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। আমরা জানি যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থসমূহের সক্রিয় যোজনীর হ্রাস বা বৃদ্ধি ঘটে, সেটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেই, যেমন কপার সালফেট প্লাস জিঙ্ক বিক্রিয়া করলে কি হয়? জিঙ্ক সালফেট প্লাস কপার। তোমরা জানো এখানে কপারের জারণ মান হচ্ছে 2+ আর এখানে জিঙ্কের হচ্ছে 0। কেমন? এখানে জিঙ্কের হচ্ছে 2+ আর কপারের 0। বা আমি এখানে সালফেটটা হচ্ছে দর্শক আয়ন। দর্শক আয়ন কি? আমরা জানি যে সকল আয়ন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকেও জারিত বা বিজারিত হয় না, তাদেরকে আমরা বলি দর্শক আয়ন। যেমন এখানে হচ্ছে সালফেটটা দর্শক আয়ন। কেমন? সালফেট দর্শক আয়ন, কারণ সালফেটের এখানেও জারণ মান, এখানেও চার্জ বা জারণ মান -2, এখানেও কিন্তু কত? -2। এখানেও কি হবে? সালফারের -2 হবে। সুতরাং এই আয়নটা এখানে জারিত বা বিজারিত হয় না, সুতরাং এটাকে আমরা কি বলি? দর্শক আয়ন। কেমন? এটা তোমরা বিশেষ করে এসএসসি তে পড়ে আসছো দর্শক আয়ন কি। তারপরে এখনো পড়ে নিবা দর্শক আয়ন কাকে বলে। যে আয়ন রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া উপস্থিত থেকেও জারিত বা বিজারিত হয় না, তাকে দর্শক আয়ন বলা হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করব। তাহলে দেখো, এই বিক্রিয়া একটা জারণ বিজারণ বিক্রিয়া। বিশেষ করে দেখো কপারের জারণ মান কত? 2 এর থেকে কততে? 0-তে আসছে। তাহলে তার যোজনীর বা সক্রিয় যোজনী বা তার জারণ মান কি? পরিবর্তন হয়েছে। আর এখানে জিঙ্কের কি? 0 থেকে কততে আসছে? 2-তে আসছে তার জারণ মান। সুতরাং এইটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়া সাধারণত সক্রিয় জারণ মান বা সক্রিয় যোজনীয় বর্ততে পারো, সমস্যা নাই, যে সক্রিয় জারণ মানের হ্রাস বৃদ্ধি ঘটে বা জারণ মানের হ্রাস বৃদ্ধি ঘটে যে সকল রাসায়নিক বিক্রিয়ায়, তাদেরকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। কেমন? ওকে। এখন সব বিক্রিয়া কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না, একমাত্র যে সকল বিক্রিয়াগুলোর সক্রিয় যোজনীর বা তাদের জারণ মানের পরিবর্তন ঘটে। কেমন? বিক্রিয়ক পদার্থ সমূহের বিক্রিয়ক থেকে যে উৎপাদ তৈরি হয় বা বিক্রিয়ক যে উৎপাদ তৈরি হয় তাদের মধ্যে জারণ মানের কি পরিবর্তন ঘটে, তাদেরকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। আর জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে আমরা রিডক্স বিক্রিয়া বলি। রিডক্স। কেমন? জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা সংক্ষেপে রিডক্স বিক্রিয়া বলি। কেন বলি একটু খেয়াল করো। জারণ ইংরেজি শব্দ হচ্ছে অক্সিডেশন, আর বিজারণ শব্দটা এসেছে রিডাকশন থেকে, অর্থাৎ জারণ মানে অক্সিডেশন আর বিজারণ মানে রিডাকশন। তো সংক্ষেপে আমরা বিজারণ থেকে হচ্ছে রিড শব্দটা নেওয়া হয়েছে আর অক্সিডেশন থেকে হচ্ছে অক্স। তো সুতরাং এটার নাম হয় রিডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া বা বিজারণ জারণ বিক্রিয়া, যেটাই বলো অসুবিধা নাই। আমরা সাধারণত জারণ বিজারণ বিক্রিয়া বলতেই অভ্যস্ত। কেমন? ওকে। এখন দেখো, তোমার অনেক সময় এমসিকিউতে আসে অনেক গুরুত্বপূর্ণ এই জারণ বিজারণ বিশেষ করে অংশটা। কেমন? তোমরা বিভিন্ন এডমিশন টেস্টের জন্য বা তোমাদের নিজ কলেজের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো সুতরাং একটু ভালো করে খেয়াল করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে তোমাকে 3-4টা বিক্রিয়া দেওয়া থাকবে, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয় বা কোন বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটছে ইত্যাদি। যেমন মনে রাখবা, বিশেষ করে তোমার প্রশমন বিক্রিয়াগুলো কখনো জারণ বিজারণ বিক্রিয়া হয় না। প্রশমন বিক্রিয়াগুলো, যেমন একটা উদাহরণ দেই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই বিক্রিয়া কি? এই বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না, অর্থাৎ সকল প্রশমন বিক্রিয়াগুলো কখনো জারণ বিজারণ হয় না। কারণ এখানে সোডিয়ামের প্লাস, এখানেও সোডিয়ামের প্লাস, এখানে ক্লোরিন মাইনাস, এখানেও ক্লোরিনের মাইনাস। কেমন? এখানে হাইড্রোজেনের প্লাস, এখানেও কি হাইড্রোজেনের প্লাস, এখানে অক্সিজেনের -2, এখানে অক্সিজেনের -2। সুতরাং এই বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়া না। আবার দেখো, এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া না। সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট দ্রবণ, সিলভার ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট, এইটাও জারণ বিজারণ বিক্রিয়া না। দেখো, এখানে সোডিয়ামের প্লাস, এখানেও সোডিয়ামের প্লাস, এখানে সিলভারের প্লাস, এখানেও সিলভারের প্লাস, অর্থাৎ তাদের জারণ মানের কোনো পরিবর্তন হয়নি। আবার দেখো, ক্যালসিয়াম অক্সাইডকে আমি হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া না। কেমন? এখানে ক্যালসিয়ামের জারণ মান 2+, আমরা জানি ক্ষার ধাতু সমূহের জারণ মান 2+, বিভিন্ন যৌগে। এখানে কার্বনের জারণ মান +4। তোমরা তো 19 শিখছো কিভাবে তার জারণ মান বের করতে হয়।
আজকে আমরা এই বিক্রিয়ার লাস্টের দিকে আমি ইনশাল্লাহ এগুলো আলোচনা করব যে জারণ মান কিভাবে বের করতে হয়। আপাতত আমি বললাম এখানে কার্বনের জারণ হচ্ছে +4 আর অক্সিজেনের সর্বদাই কত -2। এখনো দেখো যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, এখানে ক্যালসিয়ামের জারণ মান 2+, অক্সিজেনের -2, এই কার্বনের দেখো +4, অক্সিজেনের -2। তাহলে কারোরই জারণ মানের কোনো পরিবর্তন হয়নি। এখানে বিশেষ করে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে তাদের যে মৌলগুলো এদের জারণ মানের কোনো পরিবর্তন ঘটেনি, সুতরাং এইটাও জারণ বিজারণ বিক্রিয়া না। তাহলে কোনগুলো জারণ বিজারণ বিক্রিয়া? আমরা যেমন শুরুতে একটা বিক্রিয়া দেখালাম, তারপর এই একটা বিক্রিয়া দেখো, স্টেনাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে স্ট্রনিক। আমরা জানি ধাতুর শেষে ইক হলে সেটা হচ্ছে উচ্চ জারণ মান, সেটা কিন্তু জারক পদার্থ, ঠিক আছে। আর যেটা নিম্ন জারণ মান আস, সেটা হচ্ছে বিজারক পদার্থ। কেমন দেখো, স্টেনাস এখানে টিনের জারণ মান 2+, ফেরিক ক্লোরাইড জারণ মান কত 3+, আর স্ট্রনিক ক্লোরাইড স্ট্রনিক অর্থাৎ জারণ মান 4+, তার তো জারণ মান বৃদ্ধি পাইছে। দেখো এখানে কিন্তু জারণ মান বৃদ্ধি পাইছে, কেমন। আর এটার জারণ মান কমছে, ফেরাস ক্লোরাইড, কেমন, অর্থাৎ ফেরিক ফেরাসে পরিণত হয়েছে। তাহলে এখানে এটা বৃদ্ধি পাইছে, জারণ মান বৃদ্ধি, জারণ মান বা জারণ সংখ্যা যেটাই বলো, জারণ সংখ্যা, কেমন, অক্সিডেশন নাম্বার, সংক্ষেপে ON বলা হয়, অক্সিডেশন নাম্বার বা জারণ মান যেটাই বলো। তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো এখান থেকে অনেক সময় তোমার পরীক্ষাতে আসতে পারে এখানে কার জারিত হয়েছে, কার বিজারিত হয়েছে, কে জারক কে বিজারক। দেখো যেহেতু এটা কি জারণ মান বৃদ্ধি পাইছে, তাই এটা হচ্ছে বিজারক, ঠিক আছে। আর এখানে এটা কিন্তু জারক পদার্থ হিসেবে কাজ করবে। এটা যদি জারক হয়, এটা যদি বিজারক হয়, তার থেকে জারক পদার্থ তৈরি হবে। আবার এটা কিন্তু জারক, আর এটা হচ্ছে কি বিজারক, বুঝতে পারছো? তাহলে ভালো করে মনে জিনিসগুলো খেয়াল রাখবা। আমরা জানি বিজারক থেকে সৃষ্টি হবে জারক পদার্থ, আর জারক পদার্থ থেকে সৃষ্টি হবে বিজারক পদার্থ। কেন? কারণ বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, আর জারকগুলো ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তাহলে এই বিক্রিয়া থেকে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, কোনটা জারক কোনটা বিজারক, বুঝতে পারছো? ওকে, তাহলে মোটামুটি আমরা এইভাবে যে কোনো বিক্রিয়া দিয়ে বলবে কোন বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া বা কোন বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটেনি, তো এগুলো একটু ভালো করে খেয়াল রাখবা, কেমন। এবার আসি আমরা জারণ বিজারণ কি, কেমন। জারণ বিজারণের দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে পুরাতন বা সনাতন মতবাদ, আর একটা হচ্ছে আধুনিক মতবাদ। আমি দুইটি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম আসো পুরাতন মতবাদ অনুসারে বা সনাতন মতবাদ অনুসারে জারণ কি জিনিস, কেমন, জারণ কাকে বলে। সনাতন মতবাদ অনুসারে জারণ হচ্ছে যদি কোনো যে সকল জারণ হচ্ছে যে বিক্রিয়ায় কোনো পদার্থের সঙ্গে কোনো তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ যেমন অক্সিজেন, বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন ঘটে, বা কোনো মূলকের সংযোজন ঘটে। তড়িৎ ঋণাত্মক মৌল যেমন অক্সিজেন বা যে কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা যে কোনো মূলকের সংযোজন ঘটে, সেটা হচ্ছে জারণ। বা কোনো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থের সাথে ধনাত্মক মৌল যেমন হাইড্রোজেন, কেমন, ধনাত্মক মৌল যেমন হাইড্রোজেন বা বিভিন্ন ধরনের যে ধাতু, তাদের অপসারণ বা তাদের ধনাত্মক মূলকের অপসারণ ঘটে, সেটাও জারণ, ঠিক আছে। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখাই। আমরা বললাম জারণ মানে কি, অক্সিজেনের সংযোজন জারণ, বা কোনো ঋণাত্মক মৌলের সংযোজন জারণ, বা কোনো ঋণাত্মক মূলকের সংযোজন জারণ, বা কোনো হাইড্রোজেনের সংযোজন বিজারণ, বা কোনো যে কোনো ধাতুর সংযোজন বিজারণ, বা যে কোনো ধনাত্মক মূলকের সংযোজন, সেটাও বিজারণ। যেমন আমি একটু উদাহরণ দিই, কয়েকটা উদাহরণ। যেমন কার্বনের সাথে অক্সিজেনের সংযোজন হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তাহলে অক্সিজেনের সংযোজন মানে জারণ। এখানে কি হবে, জারণ সংখ্যার বৃদ্ধি পাবে। কিভাবে দেখো, আমি তোমাদের একটু দেখাই। যেমন কার্বনের জারণ মান 0, কারণ তোমরা জানো মৌলিক অবস্থায় জারণ মান 0, কেমন। আচ্ছা, তারপরে এখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান +4, তাই কার্বনের সাথে ঋণাত্মক মৌলের সংযোজনের কারণে কার্বন কি হয়েছে, তার জারণ মান বৃদ্ধি পাইছে, বুঝতে পারছো? এইটাই জারণ। আরো দেখো 2 নম্বর উদাহরণ, এটা একটা ধাতু, এর জারণ মান 0, এর সাথে ঋণাত্মক মৌলের সংযোজন করছে, ঋণাত্মক মৌল এখানে ক্লোরিন একটা ঋণাত্মক মৌল সংযোজন করছে, তার জারণ মান 2+ হয়েছে। তো সুতরাং ঋণাত্মক মৌলের সংযোজন ঘটলেই জারণ মান বৃদ্ধি পায়। আরো একটা দেখো, আরেকটা বলছিলাম ধনাত্মক হাইড্রোজেনের অপসারণ, সেটাও কিন্তু জারণ, কেমন। আচ্ছা, যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে পানি বিক্রিয়া করলে, অক্সিজেন বিক্রিয়া করলে এখানে আমরা বলছি হাইড্রোজেনের অপসারণ, এইটাও কিন্তু জারণ। হাইড্রোজেন ঋণাত্মক মৌলের সংযোজন আর ধনাত্মক মৌলের অপসারণ, এখন ধনাত্মক মৌল হিসেবে হাইড্রোজেনকে বিবেচনা করা হয়। যেমন দেখো এখান থেকে নাইট্রোজেন থেকে হাইড্রোজেনের অপসারণ ঘটছে,
হাইড্রোজেনের অপসারণ, এটা কিন্তু জারণ। কি হয়েছে এখানে এই যে অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের জারণ মান -3, কেমন নাইট্রোজেনের জারণ মান কত -3, আর এখানে যে এখান থেকে কি তৈরি হয়েছে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের জারণ মান 0, দেখুন তো -3 থেকে 0-তে পরিণত হয়েছে, সুতরাং জারণ ঘটছে, অর্থাৎ হাইড্রোজেনের অপসারণ কারণে তার জারণ মান বৃদ্ধি পাইছে। ওকে, আরো একটা দেখো যে পটাশিয়াম আয়োডাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড, কেমন, তাহলে এখান থেকে কি তৈরি হয়েছে আয়োডিন, তাহলে এখানে আয়োডিনের জারণ মান -1, এখানে আয়োডিনের জারণ মান 0, তাহলে -1 থেকে 0 হয়েছে, তার জারণ মান বৃদ্ধি পাইছে। কেন? তার থেকে ধনাত্মক মৌলের তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, তার থেকে পটাশিয়ামের কি অপসারণ ঘটছে, এই কারণে তার ধনাত্মক চার্জ বৃদ্ধি, তার জারণ মান বৃদ্ধি পাইছে, সুতরাং এটাও জারণ। এবার আসো আমরা বিজারণের কথা বলবো। জারণের ঠিক উল্টা বিজারণ। তাহলে বিজারণ কি? হাইড্রোজেনের সংযোজন বিজারণ, ঠিক আছে, হাইড্রোজেনের সংযোজন বিজারণ, বা কোনো ধাতুর সংযোজন, ধনাত্মক ধাতু আর কি, ধনাত্মক মৌলের সংযোজন বিজারণ, বা ধনাত্মক মূলকের সংযোজন বিজারণ, এই তিনটাই বিজারণ, কেমন। আর যদি উল্টা বলো যে কোনো ঋণাত্মক মৌলের অপসারণ বিজারণ, ঋণাত্মক মৌল বলতে অক্সিজেন বা ক্লোরিন ফ্লোরিন এদের অপসারণ বিজারণ, বা ঋণাত্মক মূলকের যেমন কার্বনেট নাইট্রেট সালফেট এদের অপসারণ, এইটুকু বিজারণ, ঠিক আছে। তাহলে আমরা একটু উদাহরণ দেই, যেমন অক্সিজেন, কেমন, অক্সিজেনের জারণ মান এখানে 0, অক্সিজেনের সাথে ধনাত্মক মৌল অর্থাৎ হাইড্রোজেন সংযোজন হয়েছে, তাই এখানে কি অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, পানিতে অক্সিজেনের জারণ মান কত -2, তাহলে দেখো অক্সিজেন ছিল 0, এখন অক্সিজেনের জারণ মান -2, অর্থাৎ 0 থেকে কি -2 তে পরিণত হয়েছে, তাহলে তার জারণ মান হ্রাস পাইছে। কি কারণে? অর্থাৎ হাইড্রোজেন সংযোজন ঘটলে এটা বিজারণ হবে। বিজারণ মানে কি? জারণ মান হ্রাস পাওয়া। তা দেখো আরো যদি উদাহরণ দেই আমি, ক্লোরিন প্লাস হাইড্রোজেন, বুঝতে পারছো যে ক্লোরিন প্লাস হাইড্রোজেন এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া, হাইড্রোক্লোরিন HCl, এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। কিভাবে দেখো, ক্লোরিনের জারণ মান 0, এর সাথে যখন হাইড্রোজেনের সংযোজন ঘটছে তখন কি তোমার ক্লোরিনের জারণ মান মাইনাস হয়ে গেছে -1, তাহলে এখানে ক্লোরিনের কি করছে, ক্লোরিনের বিজারণ ঘটছে। আর হাইড্রোজেনের কিন্তু আবার জারণ ঘটবে, একটার যদি বিজারণ ঘটে আরেকটার জারণ আমি আর বলি না, হাইড্রোজেনের 0 এখানে হাইড্রোজেনের প্লাস, সুতরাং হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ ঘটছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে বিজারক, সরি এটা হচ্ছে জারক, আর এটা হচ্ছে কি হবে বিজারক, কারণ যার হ্রাস পায় সে হচ্ছে বিজারক, যার বৃদ্ধি পায় সে হচ্ছে যার বৃদ্ধি পায় তা সে হচ্ছে বিজারক, আর যার হ্রাস পায় সে হচ্ছে জারক। আচ্ছা, এখানে কিন্তু একই কথা, এখানে অক্সিজেনটা কিন্তু জারক পদার্থ, তার জারণ মান -2 হয়েছে, কমছে, আর হাইড্রোজেনের জারণ মান ছিল 0, এখানে হাইড্রোজেনের জারণ মান +1, তা হাইড্রোজেনের বৃদ্ধি পেয়েছে, সুতরাং এখানে হাইড্রোজেনটা কিন্তু বিজারক পদার্থ হিসেবে ক্রিয়া করছে। যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া একটা যদি তোমার জারক হয় আর একটা অবশ্যই বিজারক, তার যার জারণ মান কমে যাবে সে হচ্ছে জারক, যার জারণ মান বৃদ্ধি পাবে সে হবে বিজারক। তো একটা যদি জারণ ঘটে আর একটা অবশ্যই, একটা যদি জারক পদার্থ হয় আর একটা অবশ্যই বিজারক পদার্থ হবে। যেমন এই যে একটা দেখো, এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, কেমন, এখানে আমি একটু মুছিয়ে দেই জিনিসগুলো, দেখো আমরা একটু এখানে দেখি, হ্যাঁ দেখো এখানে যে মার্কিউরাস ক্লোরাইড, কেমন, আচ্ছা এখানে তার জারণ মান হচ্ছে 2+, তোমরা এগুলো খুব সহজেই বুঝো, আর এই মার্কিউরিকের জারণ মান হচ্ছে 0, কেমন। তো এখানে যখন এটা কি তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে এটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, কেমন, আর এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরাস এটা আস, এটার সাথে কি আছে আস, এটা কিন্তু জারক পদার্থ, আর এটা হচ্ছে বিজারক। তা যাই হোক আমরা একটু খেয়াল করি, এর মধ্যে একটা ধনাত্মক মৌলের সংযোজন ঘটছে, তো সুতরাং এর কি হইছে, এর বিজারণ ঘটছে, বুঝতে পারছো। তো ধাতু সংযোজন মানে তো বিজারণ। তাহলে দেখো এখানে মার্কিউরিকের জারণ মান ছিল +2, আর এখানে মার্কিউরিকের জারণ মান হচ্ছে +1। এগুলো তোমরা জানো কিভাবে হয়, যার জারণ মান বাইর করতে তাকে 2s(x) ধরবো, যেহেতু Hg2, ক্লোরিন হচ্ছে -2 = 0, তাহলে x এর মান কত 2, তাহলে x এর মান হয় +1, অর্থাৎ এখানে এই যে মার্কিউরিকের জারণ মান কত, এখানে এই যে মার্কারি এর জারণ হচ্ছে +1। কি কারণে কমে গেছে, দেখো 2 এর থেকে +1 হচ্ছে, কি কারণে, একমাত্র ধনাত্মক মৌলের সংযোজন কারণে। আরেকটা দিয়ে আমি শেষ করব, বিশেষ করে এই টপিকটা, এপিফেরিক ক্লোরাইড, এর মধ্যে হাইড্রোজেন, কেমন। তো দেখো এখান থেকে একটা ঋণাত্মক মৌলের সংযোজন করছে, আমি কি ঋণাত্মক মৌলের অপসারণ, এখানে কিন্তু ধনাত্মক মৌলের সংযোজনের কারণে জারণ মান কমে গেছে,
আর এখান থেকে কি হয়েছে, একটা তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ করছে একটা ক্লোরিনের। দেখো এখন ছিল FeCl3, এখানে FeCl2। এখানে তুমি জানো কি এই ফেরিকের জারণ মান 3+, আর এখানে এই যে ফেরাসে পরিণত হয়েছে 2+। তাহলে একটা ঋণাত্মক মৌলের অপসারণের কারণে তার কি তার তোমার বিজারণ ঘটছে, অর্থাৎ তার ধনাত্মক মানের অপসারণ ঘটছে, অর্থাৎ তার বিজারণ ঘটছে। তাহলে মোটামুটি এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবা, কেমন, যাতে তোমার সুবিধা হয়, বিশেষ করে কোন বিক্রিয়ায় কোনটা জারণ ঘটছে কোনটা বিজারণ ঘটছে। তা আমরা এই তড়িৎ ঋণাত্মক মৌলের বা ধনাত্মক মৌলের সংযোজন বিয়োজন থেকে আমরা বিশেষ করে জারক বিজারক পদার্থ চিহ্নিত করতে পারবো, আবার কোনটা জারণ ঘটছে কোনটা বিজারণ ঘটছে সেটা আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে সহজ কথা আমি বলে দেই যে জারণ হচ্ছে পুরাতন মতবাদ অনুসারে অক্সিজেনের সংযোজন বা ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন, এটা হচ্ছে জারণ, বা কোন হাইড্রোজেনের অপসারণ বা কোনো একটা ধনাত্মক মৌলের অপসারণ বা কোনো ধনাত্মক মূলকের অপসারণ, সেটা হচ্ছে জারণ। আর বিজারণ হচ্ছে তার সম্পূর্ণ উল্টা। তার বিজারণ হচ্ছে সাধারণত ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ, ঠিক আছে। আর ধনাত্মক মৌল বা মূলকের সংযোজন, ধনাত্মক মৌল বলতে এখানে হাইড্রোজেন কিন্তু ধনাত্মক হিসাব করছে আমরা, অর্থাৎ হাইড্রোজেনের সংযোজন ঘটলে বিজারণ ঘটবে, কেমন। এই ছিল জারণ বিজারণের পুরাতন মতবাদ। তারপর আমরা আলোচনা করব তোমার জারণ বিজারণের আধুনিক মতবাদ, কেমন, আধুনিক মতবাদ বা তোমার ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ। আচ্ছা, আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে চাই না, কারণ এগুলো তোমরা জানো ভালো করে যে জারণ কি বিজারণ কি, কেমন, আধুনিক মতবাদ অনুসারে। তার আধুনিক মতবাদ অনুসারে জারণ হচ্ছে যে সকল অণু পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তার ধনাত্মক চার্জ বা জারণ মান বৃদ্ধি ঘটায়, সেটাই হচ্ছে জারণ। আর বিজারণ হচ্ছে যে সকল অণু পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তার ধনাত্মক চার্জ হ্রাস করে বা ঋণাত্মক চার্জ বৃদ্ধি করে, সেটা হচ্ছে বিজারণ, ঠিক আছে। একেবারে সহজ, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম 1 মোল ইলেকট্রন ত্যাগ করলে কেমন সে কি হয়, যদি আমরা 1 মোল ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করি তাহলে সোডিয়াম আয়নে পরিণত হয়। তাহলে এটা হচ্ছে কি জারণ, এটা হচ্ছে জারণ, ওকে। আর সোডিয়ামটা হবে জারক পদার্থ, যার বিজারক গুলো সাধারণত জারণ বিক্রিয়া দেয়। তাহলে সোডিয়ামটা এখানে কি বিজারক পদার্থ, কেমন। তারপর আর বিজারণ হচ্ছে কি, যেমন বিজারণ, তাহলে বিজারণ হচ্ছে কি, দেখো ক্লোরিন যখন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরাইড আয়নে পরিণত হয়, তাহলে এটা হচ্ছে বিজারণ। তাহলে প্রক্রিয়ার নাম হচ্ছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে জারণ, আর এই প্রক্রিয়ার নাম হচ্ছে বিজারণ। আর বিজারণ গুলো জারণ বিক্রিয়া দিবে, আর বিজারণ বিক্রিয়াগুলো জারণ বিক্রিয়া দিবে, আর বিজারণ বিক্রিয়া দিবে জারক পদার্থ। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে জারক পদার্থ, কেমন। আচ্ছা, যাই হোক, জারক। তাহলে তারা কি ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ হ্রাস পাইছে, এইটাই হচ্ছে জারণ, ঠিক আছে, সরি, এটা হচ্ছে বিজারণ। তাহলে আমরা জারণ বিজারণ কি, একেবারে সহজ জিনিস, অর্থাৎ ইলেকট্রন বর্জন সেটা হচ্ছে জারণ, ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ। ইলেকট্রন বর্জন করলে সংশ্লিষ্ট মৌল বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে, আর ইলেকট্রন গ্রহণ করলে তার ধনাত্মক চার্জ হ্রাস পাবে বা তার ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাবে। এটুক জানলে মোটামুটি আমাদের জন্য হয়ে যাবে, কেমন। এই হচ্ছে জারণ বিজারণের আধুনিক মতবাদ। তারপর আমরা এরপর নেক্সট টপিকসে চলে যাব। তাহলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জারক এবং বিজারক পদার্থ কি, বা জারক এবং বিজারক কি। তাহলে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম জারণ বিজারণ, অর্থাৎ মনে রাখবা জারণ বিজারণ হচ্ছে একটা প্রক্রিয়া, আর জারক বিজারক হচ্ছে একটা পদার্থ। আমরা জানি বিজারকগুলো সাধারণত জারণ বিক্রিয়া দেয়, আর জারকগুলো সাধারণত বিজারণ বিক্রিয়া দেয়, সেগুলো আমরা ডিটেলস সামনে আলোচনা করব। তাহলে আমরা এখন যেটা দেখতে চাবো সেটা হচ্ছে জারক পদার্থ কাকে বলে, মানে জারক কোনগুলো, বা জারক কি। জারক হচ্ছে সাধারণত যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্য পদার্থকে জারিত করে, সেটাকে আমরা বলি জারক পদার্থ। এদের ডিটেলস আলোচনা আমরা একটু পরেই বিক্রিয়া আকারে দেখাবো। আপাতত আমরা জানবো জারক কোনগুলো, বিজারক কোনগুলো, অর্থাৎ জারক কাকে বলে, বিজারক কাকে বলে, এগুলো জানার পরে
আমরা রিঅ্যাকশনের মাধ্যমে ডিটেলস দেখাবো। তাহলে আমরা বললাম জারক পদার্থ হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্য পদার্থকে জারিত করে, তাদেরকে বলা হয় জারক। বিজারিত হওয়া মানে তার জারণ মান কমা, আর জারিত হওয়া মানে জারণ মান বৃদ্ধি পাওয়া। তাহলে জারক পদার্থগুলো হচ্ছে মনে রাখবা প্রায় সকল ঋণাত্মক মৌলগুলো সাধারণত জারক পদার্থ হিসাবে ক্রিয়া করে। যেমন ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সাধারণত ঋণাত্মক মৌল। কেমন? এরা সাধারণত জারক পদার্থ হিসাবে আচরণ করে। এছাড়াও পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরিক ক্লোরাইড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। লঘু সালফিউরিক অ্যাসিডের শুধু অ্যাসিড ধর্ম আছে, আর গাঢ় সালফিউরিক অ্যাসিড সে একটা জারক পদার্থ প্লাস সে একটা অ্যাসিড হিসাবে, অর্থাৎ তার দুইটাই ধর্ম থাকে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর ওজন, কেমন, ম্যাঙ্গানেজ অক্সাইড, লেড অক্সাইড, কেমন, তারপর লেড ক্লোরাইড, তারপর স্টানাস ক্লোরাইড, তারপর পটাশিয়াম ক্লোরাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। এরা হচ্ছে সাধারণত জারক পদার্থ। মনে রাখবা এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, সবচেয়ে যতগুলো জারক পদার্থ আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ হচ্ছে ফ্লোরিন। কেমন? আবার হ্যালোজেন সমূহের মধ্যে ফ্লোরিন সর্বাধিক শক্তিশালী জারক পদার্থ, অর্থাৎ তড়িৎ ঋণাত্মক মৌলগুলো সবচেয়ে বেশি শক্তিশালী জারক পদার্থ। কেমন? আচ্ছা, তাহলে আমরা বলছি এই হ্যালোজেন সমূহের মধ্যে ফ্লোরিন কি সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ। এই জারক পদার্থগুলো আবার তিন প্রকার হতে পারে: কঠিন, তরল এবং গ্যাসীয়। কেমন? আচ্ছা, যারা একটু মেডিকেলে পরীক্ষা দিতে চাও তারা একটু এগুলো ডিটেলস পড়ে নিবা। কেমন? কোন জারক পদার্থটা তরল, কোনটা গ্যাসীয়, কোনটা কঠিন, একটু তাদের ক্ষেত্রে মনে রাখা উচিত। যেমন কঠিন জারক পদার্থগুলো হচ্ছে আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেজ ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর পটাশিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড অর্থাৎ ফেরিক ক্লোরাইড ইত্যাদি। এরা হচ্ছে কঠিন জারক পদার্থ। তরল জারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, তরল ব্রোমিন, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড। এরা হচ্ছে তরল জারক পদার্থ। আর গ্যাসীয় জারক পদার্থ হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, তারপর ওজন, সালফার ডাইঅক্সাইড, কেমন, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এরা হচ্ছে সাধারণত গ্যাসীয় জারক পদার্থ। এরা হচ্ছে কি গ্যাসীয় জারক পদার্থ। তাহলে আমরা কোন কোন কি যেগুলো জারক পদার্থ এদের নামগুলো আমরা মনে রাখবো। কেমন? আমি আরো কিছু সিস্টেমে তোমাদের দেখাবো যে কিভাবে জারক বিজারক চিনা যায়, একটু পরে আমি দেখাচ্ছি। এবার আসো বিজারক কি পদার্থ, বিজারক কাকে বলে বা বিজারক কি। তাহলে আমরা জানি জারকের বিপরীত হচ্ছে বিজারক। কেমন? যেহেতু জারকগুলো ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিজারক কি হবে? যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। এখন পদার্থ বলতে অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। তাহলে আমরা এটাও বলতে পারি যে সকল অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং অন্য পদার্থকে বিজারিত করে, সেটাকে আমরা বলি বিজারক পদার্থ। তাহলে মনে রাখবা প্রায় সকল ধাতুগুলোই কি বিজারক পদার্থ। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি, এগুলো বিজারক পদার্থ। তারপর সালফার ডাইঅক্সাইড, H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, তারপর অক্সালিক অ্যাসিড, এটা কি অক্সালিক অ্যাসিড, তারপর মার্কিউরাস ক্লোরাইড, কার্বন মনোক্সাইড, স্টানাস ক্লোরাইড, লেড অক্সাইড, লেড ক্লোরাইড। কেমন? এগুলো কি সাধারণত। তারপর হাইড্রোব্রোমাইড, হাইড্রোআয়োডিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr এবং হাইড্রোআয়োডিক অ্যাসিড, হাইড্রোজেন, পটাশিয়াম আয়োডাইড, ফেরাস ক্লোরাইড, কেমন, ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফিউরাস অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে জারক পদার্থ, গাঢ় সালফিউরিক অ্যাসিড জারক পদার্থ, আর সালফিউরাস অ্যাসিড বিজারক পদার্থ। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম বোরেট, এরা সব হচ্ছে কি বিজারক পদার্থ। এরা সব বিজারক পদার্থ। এছাড়া কঠিন যে বিজারক পদার্থগুলো হচ্ছে এরা আবার তিন প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়। বেশিরভাগ ধাতুসমূহ কঠিন বিজারক পদার্থ। কেমন? তারপর স্টানাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, তারপর কি মার্কিউরাস ক্লোরাইড, লেড অক্সাইড, এরা হচ্ছে সব কঠিন জারক পদার্থ। আর তরল জারক পদার্থ হচ্ছে নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, এরা হচ্ছে সব তরল জারক পদার্থ। আর গ্যাসীয় বিজারক পদার্থ গ্যাসীয় বিজারক, তাহলে
এই যে তরল বিজারক পদার্থ হচ্ছে নাইট্রাস অ্যাসিড, তারপর সালফিউরাস অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। আর গ্যাসীয় বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে H2S মানে কি হাইড্রোজেন সালফাইড আর নাইট্রিক অক্সাইড। এরা হচ্ছে কি তোমার গ্যাসীয় বিজারক পদার্থ। তো তোমার এমসিকিউতে আসতে পারে নিম্নের কোনটি গ্যাসীয় বিজারক পদার্থ, কোনটি তরল বিজারক পদার্থ, কোনটি কঠিন বিজারক পদার্থ, এগুলো সাধারণত আসতে পারে। তবে যারা মেডিকেল পরীক্ষা দিতে চাও তারা একটু এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে একটু দেখতে চেষ্টা করবা, কেমন? ওকে, তারপর আমরা মনে রাখবো এখান থেকে দুইটা জিনিস, কেমন? আমরা সালফার ডাইঅক্সাইডের কথা বলছি আর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এরা কিন্তু জারক বিজারক উভয় হিসাবে আচরণ করে। একটু পরে তাদের ব্যাখ্যাগুলো আমি দেব। যে সালফার ডাইঅক্সাইড কিন্তু সে জারক বিজারক, হাইড্রোজেন পারঅক্সাইড জারক বিজারক উভয় হিসাবে ক্রিয়া করে, কেমন? এই দুটো একটু মনে রাখবা, এরা জারক বিজারক উভয় হিসাবে ক্রিয়া করে। আরো একটা ধর্ম আছে তাদের, যে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক হিসাবে ক্রিয়া করে এবং বিরঞ্জক হিসাবে ক্রিয়া করে। বিরঞ্জক কি একটু পরে আমি ডিটেলস আলোচনা করব। তো মনে রাখবা সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড তাদের তিনটা ধর্ম। জারক পদার্থ, একেবারে সে বিজারক পদার্থ, আবার বিরঞ্জক পদার্থ। আর ক্লোরিন দুইটা ধর্ম, সে জারক পদার্থ হিসাবে আচরণ করে এবং সে একটা বিরঞ্জক পদার্থ। এগুলো ভালো করে মনে রাখো, এগুলো দিয়ে তোমার এমসিকিউ হতে পারে। ধরো সালফার ডাইঅক্সাইড তো আসলো, যে তোমার বহুপদী সমাপ্ত সূচক এমসিকিউ হতে পারে যে সালফার ডাইঅক্সাইড একটা জারক পদার্থ, তারপর এটা বিজারক হিসেবে ক্রিয়া করে, তার বিরঞ্জক ধর্ম আছে, তাহলে তিনটাই সঠিক, কেমন? এগুলো ভালো করে একটু পড়বা, কেমন? এবার আসো এই জারক বিজারক আমরা কিভাবে চিহ্নিত করব, কেমন? কয়েকটা ভাবে তুমি জারক বিজারক চিহ্নিত করতে পারো, কেমন? প্রথম হচ্ছে ধাতু অধাতুর সংখ্যা হিসাব করে, কেমন? কোন যৌগে যদি মনে করো ধাতু গ্রেটার দেন অর ইকুয়াল টু ধাতু গ্রেটার দেন অর ইকুয়াল টু অধাতু, কি অর্থাৎ যদি ধাতুর সংখ্যা অধাতুর সমান বা বেশি হয় তাহলে সেটা হবে বিজারক। আমি উদাহরণ দেব। আর যদি ধাতু লেস দেন অধাতু হয় তবে সেটা হবে জারক। তবে এখানে কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু হিসেবে বিবেচনা করতে হবে। কার্বন এবং হাইড্রোজেন ধাতু হিসাবে বিবেচনা করতে হবে, কেমন? কার্বন এবং হাইড্রোজেন ধাতু হিসেবে বিবেচনা করতে হবে। দেখো তাহলে আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেব, বেশি দেব না। যেমন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তোমাকে এটা আসলে এটা জারক না বিজারক? তাহলে দেখো এখানে ধাতু কয়টা? ধাতু হচ্ছে পটাশিয়াম আর ম্যাঙ্গানেট 3, আর অধাতু হচ্ছে 4। তাহলে কি অধাতু, তাহলে ধাতু কম, তাহলে ধাতু এখানে কি ধাতু লেস দেন অধাতু, তাহলে ধাতুর সংখ্যা কম, তাহলে এটা কি এটা জারক পদার্থ। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr27, এখানে ধাতু হচ্ছে পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, 4টা, অধাতু হচ্ছে 7টা, তাহলে ধাতু লেস দেন অধাতু, ঠিক আছে? তাহলে এইটাও জারক পদার্থ। এভাবে তুমি খুব সহজে ধাতু এবং অধাতু বিবেচনা করে জারক বিজারক চিহ্নিত করতে পারবা, কেমন? আবার দেখো আমি তোমাকে যদি বলি, যেমন তোমাকে আমি যদি বলি ধরো একটু ব্যতিক্রম তো আছে, আমি তোমাদের বলবো, যেমন সোডিয়াম বোরেট NaBH4, তোমাকে বললো এটা ধাতু না অধাতু। তো তুমি খেয়াল করো এখানে কিন্তু সোডিয়াম ধাতু আর হাইড্রোজেনও ধাতু হিসেবে চিহ্নিত করবো, তো 5, তা ধাতু 5 অধাতু 1, তাহলে এটা হচ্ছে বিজারক পদার্থ, কেমন? এটা হচ্ছে বিজারক পদার্থ। আবার ধরো H2C2O4, কেমন? তাহলে ধাতু, এখানে হাইড্রোজেনকে ধাতু হিসেবে কল্পনা করলে, কার্বনকে কল্পনা করলে 4 4, ধাতু 4টা অধাতু 4টা, তো যদি সমান সমান হয় তাহলে তারও কি হবে? সে বিজারক হবে। তাহলে খুব সহজে আমরা এই ধাতু অধাতুর সংখ্যা হিসাব করে আমরা জারক বিজারক চিহ্নিত করতে পারবো। খুব মজার একটা জিনিস, কেমন? সাধারণত এগুলো বই পুস্তকে থাকে না, বিভিন্ন জায়গা থেকে হয়তো আমরা এগুলো কালেক্ট করছি। আরেকটা হচ্ছে তুমি ব্যতিক্রম আছে, ধরো আরেকটা জিনিস হচ্ছে সবগুলো যে তুমি ধাতু অধাতুর সংখ্যা বিবেচনা করে তুমি বাইর করবা তা না, একটু ব্যতিক্রম আছে, কেমন? যেমন তোমার মনে রাখবা বিভিন্ন যৌগ, যেমন ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড, কেমন? এখানে দেখো, তাহলে এখানে কিন্তু তোমার ধাতু হচ্ছে একটা অধাতু 2টা, তো এটা কিন্তু জারক পদার্থ হওয়ার কথা, আসলে তা না, এটা এইভাবে হবে না। মনে রাখবা যদি একাধিক ধাতুর মধ্যে তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে নিম্ন এবং উচ্চ জারণ সংখ্যা থাকে,
থাকে, ধরো এটা হচ্ছে আস, এটা হচ্ছে ইক, তো মনে রাখবা কোনো যৌগের লাস্টে যদি আস থাকে তাহলে সেটা মূলত হচ্ছে বিজারক, আর ইক থাকলে এটা সাধারণত জারক হিসেবে চিহ্নিত করা হয়। কেমন? তারপর আবার তোমার আরো একটা জিনিস আছে থায়োসায়ানেট, থায়ানেট। কেমন? থায়ানেট এই শব্দটা আসলেও কি হবে? সে বিজারক হবে। যেমন সোডিয়াম থায়োসায়ানেট, কেমন? যেমন সোডিয়াম থায়োসালফেট, এইটাও একটা আছে Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট, এটাও কি হবে? এটা কিন্তু থায়ানেট না, জাস্ট এটা সোডিয়াম থায়োসালফেট। এখনো কিন্তু তুমি হিসাব করো, যেমন ধাতুর সংখ্যা থেকে পদার্থের সংখ্যা বেশি, ঠিক আছে? এভাবেও কিন্তু তুমি এটা কি করতে পারবে না। এখানে ধাতু কয়টা দেখো, ধাতু হচ্ছে সোডিয়াম 2টা আর সালফার এই ক্ষেত্রে ধাতু হিসাবে কল্পনা করতে হবে, তাহলে সোডিয়াম 4টা, অধাতু হচ্ছে 3টা। কেমন? তাহলে এইটাও কি বিজারক পদার্থ। কেমন? ওকে, এরপর আসো আমরা যেটা দেখাবো, এই যে দুইটার মধ্যে দেখো যে এটা হচ্ছে উচ্চ চার্জ, নিম্ন চার্জ, উচ্চ চার্জ একই মৌলের মধ্যে। যেটা নিম্ন চার্জ সেটা হচ্ছে জারক, বিজারক। সেটা কি বিজারক? কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে পরিণত হতে পারবে, সুতরাং সে বিজারক। আর এটা কি হবে? জারক। তাহলে এভাবে আমরা চিহ্নিত করব। আবার দেখো তুমি লেড ক্লোরাইড PbCl2, এটা কিন্তু বিজারক। তাহলে তুমি কিভাবে চিনবে? এটা কিন্তু ধাতুর সংখ্যা অধাতুর সংখ্যা দিয়ে পারবা না। তাহলে লেডের কিন্তু দুইটা আছে, Pb2, Pb4। কেমন? যেমন PbCl4 এরকম আছে। তাহলে তুমি কি করবা? যেহেতু এটা হচ্ছে তার জারণ মান, মানে জারণ মান কম, কেমন? আচ্ছা, নিম্ন জারণ সংখ্যা, আর এটা হচ্ছে উচ্চ জারণ সংখ্যা। যেটা নিম্ন জারণ সংখ্যা সেটা হবে বিজারক, যেটা উচ্চ জারণ সংখ্যা সেটা হবে জারক। এইভাবে তুমি মনে রাখতে পারো। কেমন? যেমন H2S, কেমন? H2S এটা তুমি সালফিউরিক অ্যাসিড, কেমন? গাঢ় সালফিউরিক অ্যাসিড। কিভাবে মনে রাখবে? দেখো এখানে সালফারের জারণ হচ্ছে -2, এখানে হচ্ছে 6, তো যার জারণ মান বেশি এটা হবে জারক, আর জারণ মান কম হলে এটা হবে বিজারক। এইভাবে তুমি চিহ্নিত করতে পারবে। কেমন? জারণ মান দিয়ে তুমি চিহ্নিত করতে পারবা। তাহলে কোন যৌগের যদি একাধিক জারণ মান থাকে, যদি যেটা নিম্ন জারণ মান সেটা হবে বিজারক, আর যেটার জারণ মান উচ্চ সেটা হবে জারক। এভাবে আমরা জারক বিজারক সাধারণত আমরা চিহ্নিত করতে পারবো। কেমন? ওকে, তাহলে মোটামুটি এই ছিল জারক কাকে বলে, বিজারক কাকে বলে, জারক বিজারক গুলোর উদাহরণ, কোনগুলো তরল জারক, কোনগুলো কঠিন জারক, কোনগুলো গ্যাসীয় জারক, আমরা একটু ডিটেলস মোটামুটি আলোচনা করলাম। কেমন? ওকে, তারপর আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে পরবর্তী টপিকে আমরা যাব। কেমন? তাহলে এখন একটা জিনিস দেখো যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন যুগোৎপাদ ঘটে, যুগোৎপাদ ঘটে বা ইলেকট্রন স্থানান্তর ঘটে। তোমাদের 9-10 এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে এই ধরনের প্রশ্ন আসে না, তারপরেও আমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য পড়ে রাখবো বা আসতেও পারে অনুধাবনে যে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর ঘটে, যেটা তোমাদের এসএসসি লেভেলে 4 নাম্বারের জন্য আসতো। কেমন? এটা এখানে ইম্পর্টেন্ট দিক দিয়ে খুবই কম। যখন আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতা করবো, এগুলো তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, একেবারে সহজ লাগবে। জাস্ট তারপর আমি একটু ধারাবাহিক লেকচারে আলোচনা করে যাব যে জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন যুগোৎপাদ ঘটে। যে কোনো একটা জারণ বিজারণ বিক্রিয়া আমরা নেব, ধরো তোমাকে একটা বিক্রিয়া দেওয়া থাকলে এই বিক্রিয়াটা বলে দেখাও যে এই বিক্রিয়ায় জারণ বিজারণ একসাথে ঘটে বা জারণ বিজারণ যুগোৎপাদ ঘটে। কেমন? যা এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, ব্যাখ্যা দেখাও। তাহলে এই বিক্রিয়াটা আমরা যদি এভাবে দেখাই, যদি দর্শকায়ন বাদ দিয়ে দেই, এবার এখানে ক্লোরিন হচ্ছে দর্শকায়ন, কারণ ক্লোরিন বিক্রিয়কেও মাইনাস হিসাবে থাকে, উৎপাদেও মাইনাস হিসাবে থাকে, অর্থাৎ তাদের কোনো জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না, তো এটাকে আমরা দর্শকায়ন বলি। তাহলে একটা দর্শকায়ন বাদ দিলে Sn2+, Fe3+, কেমন? তখন এটা কি হবে? Sn4+, Sn2+। আচ্ছা, তো এই বিক্রিয়ায় আমরা দেখব যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, আর জারণ বিজারণ বিক্রিয়া হলে অবশ্যই ইলেকট্রন স্থানান্তর ঘটবে। তো আমরা প্রথমে দেখবো জারণ অর্ধ বিক্রিয়া। কেমন? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কি? কোন একটা রাসায়নিক বিক্রিয়া যে অংশে জারণ ঘটে সেটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, যে অংশে বিজারণ ঘটে সেটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এটারই আমরা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাবো। তাহলে আমরা কে জারক কে বিজারক কেমনে বুঝবো? তোমরা আগেই বলছি, যার জারণ মান বৃদ্ধি পায় সেটা হচ্ছে বিজারক। তাহলে এখানে কিন্তু এই যে দেখো জিঙ্ক 3 Sn2+ থেকে Sn4+ এ পরিণত হয়েছে, সুতরাং এটা হচ্ছে বিজারক। তাহলে 3টা এখানে কি হিসাবে কাজ করছে? বিজারক।
তাহলে এটা অবশ্যই জারক। তাহলে তোমরা জানবা বিজারক যতটি ইলেকট্রন ত্যাগ করে ঠিক জারক ততটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা দেখলাম Sn2+ 2 মোল ইলেকট্রন ত্যাগ করে Sn4+ এ পরিণত হয়েছে। কেমন? তাহলে বিজারণ বিক্রিয়া কি হবে? এই যে Fe2+ আয়ন সেই জারক বিজারক কর্তৃক 2 মোল ইলেকট্রন এই জারক কি করে গ্রহণ করে সে Fe2+ বিজারিত হয়ে Fe2+ এ পরিণত হয়। অর্থাৎ প্রত্যেকটা আয়রন ছিল এখানে কত, প্রত্যেকটা Fe3+, এটার জারণ মান ছিল বা চার্জ ছিল 2 3+, এখানে চার্জ কত হয়েছে 2+, অর্থাৎ তার জারণ মান বা জারণ সংখ্যা বা তার চার্জ কি হয়েছে কমছে। তো কমলেই তো বিজারণ ঘটে, ঠিক না? তাহলে এই দুইটা অর্ধ বিক্রিয়া যোগ করলে আমরা কি পাবো? জারণ বিজারণ বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা পেয়ে যাব। কেমন? যোগ করে দিলে আমরা বিক্রিয়াটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম কি এই বিক্রিয়ায় জারণ বিজারণ একসাথে ঘটছে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া যত ইলেকট্রন ত্যাগ করছে, জারণ বিক্রিয়ায় বিজারক কর্তৃক, তাহলে জারণ বিক্রিয়ায় বিজারক কর্তৃক বিজারক কেমন কর্তৃক যতটি ইলেকট্রন ত্যাগ করছে, আর বিজারণ বিক্রিয়ায় জারক কর্তৃক ততটি ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ জারণ বিজারণ ইলেকট্রন যুগপাত ঘটছে। তাহলে এগুলো ভালো করে দেখবা, এই বিক্রিয়াটাও কোনটা জারক কোনটা বিজারক। তাহলে এটা যদি বিজারক হয় এখান থেকে যেটা তৈরি হবে এটা হবে আবার জারক, এটা যদি জারক হয় এটা আবার কি হবে? এটা হবে বিজারক। তাই এগুলো ভালো করে খেয়াল করবা। কেমন? তা নাহলে তুমি এমসিকিউ পারবা না। কেমন? ওকে, তাহলে আমরা শিখলাম কি জারণ বিজারণ ইলেকট্রন যুগপাত, যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া আমি এমন 50টা বিক্রিয়া দেখাতে পারি। কেমন? কোনো দরকার নেই, পারলে তুমি একটা পারলেই যথেষ্ট। তারপর আমরা অসংখ্য জারণ বিজারণ বিক্রিয়া যখন সমতা করবো এই ধরনের প্রশ্নগুলো তুমি পারবা। তারপর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, Fe2+, Sn2+, Pb2+, এরা জারক বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে। অলরেডি বিভিন্ন ধরনের বোর্ডে আসছে, তারপর বিভিন্ন টেস্ট পেপারেও আসছে। কেমন? বিভিন্ন ভালো ভালো কলেজে। তাহলে দেখো প্রথমে আমরা লিখবো জারক হিসাবে ক্রিয়া। কেমন? জারক হিসাবে ক্রিয়া, হ্যাঁ কি আমরা Fe2+, একটা পারলে অন্যগুলো আমরা পেরে যাব। কেমন? আচ্ছা, তো জারক হিসাবে ক্রিয়া, জারক মানে কি ইলেকট্রন গ্রহণ করে, জারক মানে কি জারক হিসাবে ক্রিয়া না, আমি একটু ভুল লিখছি মনে হয়, এটা বিজারক হবে। কেমন? আর এটা কি হবে? জারক হবে। তাহলে তোমার বিজারক কি করে? প্রথম বিজারক হিসাবে ক্রিয়া দেখলাম, আগে পরে লিখতে অসুবিধা নাই। তো বিজারক গুলো কি করে? ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়। দেখো সে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়েছে। তাহলে এই বিক্রিয়ায় সে বিজারক হিসাবে কাজ করছে। বিজারক গুলো কি করে? ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। কেমন? আর Fe2+ আবার 2 মোল ইলেকট্রন গ্রহণ করে Fe0 পরিণত হয়েছে, অর্থাৎ Fe তে পরিণত হয়েছে। তাহলে এখানে সে কি জারক পদার্থ হিসাবে কাজ করছে। জারক পদার্থগুলো কি ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ হারায় বা চার্জ কমে যায়। যত মোল ইলেকট্রন গ্রহণ করবে তার চার্জ তত কমবে। তাহলে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে দুইটা চার্জ হারিয়ে কি 0 পরিণত হয়েছে। আবার বিজারক হিসাবে সে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়েছে। তাহলে সে জারক বিজারক উভয় হিসাবে ক্রিয়া করে। কেমন? আবার দেখো ল্যাডেরটা যদি আমি দেখাই, ল্যাড Pb2+, সে বিজারক, সে 2 মোল ইলেকট্রন ত্যাগ করে Pb4 এ পরিণত হয়েছে, সুতরাং সে বিজারক হিসাবে ক্রিয়া করছে। আবার সে জারক হিসাবে কিভাবে ক্রিয়া করবে? দেখো জারক হিসাবে Pb2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে Pb তে পরিণত হয়েছে, যেহেতু সে এখানে ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ কমে গেছে, সুতরাং সে এই বিক্রিয়ায় জারক হিসাবে কাজ করছে, অর্থাৎ সে বিজারিত হয়েছে। অর্থাৎ বিজারিত হয় কারা? জারকগুলো। কেমন? তাহলে Pb2+ এখানে জারক বিজারক উভয় হিসাবে কাজ করে। কেমন? একইভাবে Sn2+ একই হবে, সে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে Sn4+ এ পরিণত হবে, তখন সে কি বিজারক হিসাবে ক্রিয়া করবে। আর জারক হিসাবে কি করবে? সে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে Sn এ পরিণত হবে। এই ক্ষেত্রে সে তাহলে Sn2+ ও কি জারক বিজারক উভয় হিসাবে ক্রিয়া করে। তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে। দেখো যে এটা একটা বিজারক হিসাবে ক্রিয়া করে, এটা জারক হিসাবে বা জারক বিজারক উভয় হিসাবে ক্রিয়া করে, যে কোনো একটা দিয়ে পরীক্ষাতে তোমাদের আসতে পারে। তো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কেমন? যেমন এটি অলরেডি পরীক্ষাতে আসছে। তারপর আরো কিছু জিনিস তোমাদের দেখাবো। আমরা বলছিলাম সালফার ডাইঅক্সাইড। কেমন? সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় হিসাবে ক্রিয়া, যদি এটা এখনো পরীক্ষাতে আসে নাই, কিন্তু ইম্পর্টেন্ট, পড়ে রাখবা। কেমন? যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা পড়ার দরকার নাই। কেমন? আর যারা মিডিয়াম বা মিডিয়াম থেকে ভালো, যারা ভবিষ্যতে একটু বিভিন্ন জায়গায় ভালো জায়গায় পড়াশোনা করতে চিন্তা করে, তারা অবশ্যই পড়বা যে জারক সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় হিসাবে ক্রিয়া করে। কেমন? তারপর আমরা বলছিলাম হাইড্রোজেন পারক্সাইড, এইটাও জারক বিজারক উভয় হিসাবে ক্রিয়া করে। তাহলে আমরা সালফার ডাইঅক্সাইড এটা একটু দেখাই যে প্রথম আসো জারক হিসাবে ক্রিয়া।
তো জারক হিসেবে ক্রিয়া মানে বারবার আমি বলছি তার জারণ মান কমে যাবে। দেখো সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল 2 মোল পানি আর আয়োডিন আর সালফারে পরিণত হয়। তুমি সমতা না করলে হবে, কেমন? এই যে এভাবে দেখালে হবে যে সালফার হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে কি তোমার পানি আর হচ্ছে কি আয়োডিন আর কি সালফারে পরিণত হয়। তাহলে একটু খেয়াল করে, এখানে সালফারের জারণ মান হচ্ছে 4+ আর এখানে কি সালফারের জারণ মান 0। সুতরাং এই বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড কি করছে, তার জারণ মান কমে গেছে। সুতরাং জারণ মান কমা মানে কি, সে হচ্ছে জারক পদার্থ। সুতরাং যেহেতু তার জারণ মান কমছে, সে কি সালফার ডাইঅক্সাইড বিজারিত হয়ে সালফারে পরিণত হয়েছে। সুতরাং এই বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড জারক পদার্থ। আর অপরদিকে এটা কিন্তু বিজারক হবে, কারণ একটা যদি জারক হয় অবশ্যই বিজারক, কারণ এখানে আয়োডিনের জারণ মান -1, এখানে আয়োডিনের জারণ মান 0, তা আয়োডিনের জারণ ঘটছে। তো জারণ ঘটে কাদের, বিজারকের, আর বিজারিত হয় জারক গুলো, কেমন? তাহলে এই বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড জারক হিসাবে এবং হাইড্রোজেন আয়োডাইড বিজারক হিসাবে ক্রিয়া করছে। তুমি শুধু পরীক্ষাতে আসে সালফার ডাইঅক্সাইড জারক হিসাবে ক্রিয়া, কেমন? আর হাইড্রোজেন দর্শক আয়ন, এক্ষেত্রে হাইড্রোজেনটা কি দর্শক, এখানে হাইড্রোজেন প্লাস, এখানে হাইড্রোজেন কি প্লাস। এবার দেখো বিজারক হিসাবে ক্রিয়া। এবার দেখো সালফার ডাইঅক্সাইড ফেরিক ক্লোরাইড এবং পানির সাথে বিক্রিয়া করে কি পরিণত হয়েছে, ফেরাস ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো এখানে সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটছে, এখানে সালফার ডাইঅক্সাইডের জারণ মান কি 4+, এখানে কত সালফিউরিক অ্যাসিডের জারণ মান 6+। কেমন? যাদের বিশেষ করে এই জারণ মান চিনতে একটু সমস্যা বের করতে, তাদের আমি একটু লেকচারে পড়ি জারণ বিজারণ মানগুলোকে কিভাবে জারণ সংখ্যা বের করতে হয় আমি দেখাবো, কেমন? যারা দুর্বল স্টুডেন্ট তোমরা কিন্তু 9, 10 এগুলো পড়ে আসছো, আর যারা দুর্বল তারা হয়তো বুঝতেছে না এখানে সালফারের জারণ মান কিভাবে আসছে। আমি তো একেবারে সহজ, দেখো সালফার ডাইঅক্সাইড, সালফারের X, অক্সিজেনের কত, অক্সিজেনের -2, আর একটা যৌগের কত 0, তো X - 4 = 0, X = কি +4, এগুলো তোমরা 9, 10 এ পড়ছো। তাহলে দেখো সালফার ডাইঅক্সাইডের জারণ মান 4 থেকে 6 এ পরিণত হয়েছে, সুতরাং সে জারিত হয়েছে। বুঝতে পারছো? তাহলে জারিত হয় কাদের, তাহলে অবশ্যই সে বিজারক হিসেবে ক্রিয়া করছে। আর ফেরিক ক্লোরাইড কি, সে আবার জারক পদার্থ হিসেবে ক্রিয়া করছে, কারণ তার যদি জারণ ঘটে তার আবার বিজারণ ঘটবে। তার কারণে ফেরিক ক্লোরাইডে এখানে জারণ মান 2+, এখানে জারণ মান 3+, এখানে জারণ মান কি 2+, সুতরাং তার আবার বিজারণ ঘটছে। অর্থাৎ বিক্রিয়া যদি ডান দিকে চিন্তা করো তাহলে এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে জারক। আর যদি আবার উল্টা দিকে আসে এইটা বিজারক, এটা আবার জারক। বুঝতে পারছো? আচ্ছা, একটা পারলি আর একটা পারবা। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক পদার্থ, এদের আমি ফুল বিক্রিয়াটা অনেক লম্বা বিক্রিয়া, কেমন? তাহলে এগুলো যখন আমরা জারণ বিজারণ বিক্রিয়া পড়বো তো ডিটেলস বিক্রিয়াটা দিয়ে বুঝতে পারবা, কেমন? আপাতত আমি একটু সংক্ষেপে দেখাই। অনুধাবনমূলক প্রশ্ন আসছে বিভিন্ন জায়গায় যে পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক পদার্থ ব্যাখ্যা করো। তো আমরা জারক পদার্থের সংজ্ঞা দিব, যেমন এই যে এগুলো আসছে যে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক হিসাবে ক্রিয়া করে, তখন আমরা কি দিব, আগে জারক বিজারকের সংজ্ঞা দিব। যারা ইলেকট্রন গ্রহণ করে সাধারণত নিজে বিজারিত হয়, অন্য পদার্থকে জারিত করে তাকে বলা হয় জারক, আর যারা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, অন্য পদার্থকে বিজারিত করে তাদেরকে বলা হয় বিজারক। তাহলে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক হিসেবে ক্রিয়া করে, এই দুটো রিঅ্যাকশন দেখাবো। আর পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক পদার্থ, আগে সংজ্ঞা লিখবো, যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, কেমন, তাকে বলা হয় জারক, বা অন্য পদার্থকে জারিত করে তাকে বলা হয় জারক। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে পটাশিয়ামটা কিন্তু দর্শক আয়ন, সুতরাং জারক পদার্থ হিসেবে কাজ করে এই অংশটা Cr272-, এটা জারক পদার্থ হিসেবে ক্রিয়া করে, আর পটাশিয়ামটা দর্শক আয়ন, কেমন? ওকে, তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেট যেই কথা, এই আর এই যে ক্রোমেট যে আয়নটা এইটাই জারক পদার্থ হিসেবে ক্রিয়া করে। তাহলে কি করে, রাসায়নিক বিক্রিয়ায় সে অ্যাসিডীয় মাধ্যমে 6 মোল ইলেকট্রন গ্রহণ করে 2Cr3+ এ পরিণত হয়। তুমি হিসাব করে দেখবে এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +7, বের করে দেখো, কেমন? ক্রোমিয়ামের জারণ মান +7, এখানে ক্রোমিয়ামের জারণ মান কত, +3 তে পরিণত হয়েছে। কয় মোল? 6 মোল ইলেকট্রন গ্রহণ করে। তাহলে তুমি জানো ইলেকট্রন গ্রহণ মানে কি, কারা ইলেকট্রন গ্রহণ করে, জারক পদার্থ। সুতরাং এই বিক্রিয়ায় প্রমাণ করে পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্রোমেট আয়ন একটি জারক পদার্থ। ওকে, একইভাবে আরেকটা জিনিস একটু মনে রাখবা যে গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি জারক পদার্থ। আর আজকের লেকচারটা অনেক লম্বা হবে, কেমন? আমি চাচ্ছি একবারে জিনিসগুলো আলোচনা করতে। গাঢ় সালফিউরিক অ্যাসিড কি জারক পদার্থ। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড আবার সে অ্যাসিড ধর্ম আছে, কেমন? কারণ সে নীল লিটমাসকে লাল করে, তার জলীয় দ্রবণ, সে অ্যাসিড ধর্ম আছে। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে সে কিসে পরিণত হয়, আয়োডিন আর সালফার ডাইঅক্সাইড আর পানিতে পরিণত হয়।
তাহলে এই বিক্রিয়া দেখো সালফিউরিক অ্যাসিডের জারণ মান +6, কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার, জারণ মান +6, এখানে যে কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান +4, তাহলে সে বিজারিত হয়েছে। যেহেতু তার জারণ মান কমছে সে বিজারিত হয়েছে, সুতরাং সে একটা জারক পদার্থ। আর হাইড্রোজেন আয়োডাইড একটা বিজারক পদার্থ। ওকে, এবার আসো ম্যাঙ্গানিজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কেমন, বা ম্যাঙ্গানেট আয়ন একটি জারক পদার্থ, ব্যাখ্যা করো। তাহলে আমরা কি লিখবো? ম্যাঙ্গানেট আয়ন একটি জারক পদার্থ, কারণ আমি সংজ্ঞা লিখবো যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সাধারণত বিজারিত হয় তাদেরকে আমরা বলি জারক পদার্থ। আর সাথে সাথে কিন্তু অন্য পদার্থকে জারিত করবে। তো আমি ফুল রিঅ্যাকশনটা দেখাই নাই, ফুল রিঅ্যাকশনটা অনেক লম্বা, কেমন। তা আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়া সমতা করব তোমার কাছে সহজ হবে, আপাতত একটু দিলি হয়ে যাবে। তাহলে সংজ্ঞাটা লিখে কি লিখবা? যে ম্যাঙ্গানেট আয়ন অ্যাসিডীয় মাধ্যমে কি 5 মোল ইলেকট্রন গ্রহণ করে Mn2+ আয়নে পরিণত হয়। এখানে দেখো ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7, হিসাব করে দেখো। ম্যাঙ্গানিজ এর হচ্ছে X, আর অক্সিজেন হচ্ছে -2 4, আর টোটাল আয়নের জারণ মান -1, যেহেতু একটা আয়ন। তাহলে X - 8 = -1, X এর মান কত? +7। তাই ম্যাঙ্গানিজের +7 থেকে 5 মোল ইলেকট্রন অ্যাসিডীয় মাধ্যমে গ্রহণ করে সে কি হইছে? সে Mn2+ আর 4 মোল পানিতে পরিণত হয়েছে। সুতরাং এই কারণে ম্যাঙ্গানিজ পারম্যাঙ্গানেট আয়ন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক পদার্থ। একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেট কি করছে? 6 মোল ইলেকট্রন অ্যাসিডীয় মাধ্যমে গ্রহণ করে 2Cr3+ আর 7 অণু পানিতে পরিণত হয়েছে। এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +7, আর এখানে প্রত্যেকটা ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে কত? 3+। সুতরাং এই কারণে তার চার্জ বা জারণ মান কি হয়েছে? কমে গেছে। সুতরাং সে একটা জারক পদার্থ। তাহলে মোটামুটি আমরা জারক বিজারক কাকে বলে এই জিনিস, বা সরি এই কোন পদার্থ জারক বা বিজারক তাদের রিঅ্যাকশনের মাধ্যমে আমরা জারক বিজারক গুলো চিহ্নিত করতে পারলাম, কেমন। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাব। তাহলে দেখো আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে বিশেষ ধরনের কিছু জারণ বিজারণ বিক্রিয়া, কেমন। বিশেষ করে আমাদের এখানে 4 ধরনের বিশেষ জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এইটার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে যাব, কেমন। প্রথম হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া, কেমন। শত জারণ বিজারণ বিক্রিয়া জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। শত জারণ বিজারণ বিক্রিয়া, শত জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে যদি কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় কোন একটা পদার্থের আংশিক অংশ জারিত হয় এবং আংশিক অংশ বিজারিত হয়, অর্থাৎ ওই পদার্থের একটা পরমাণু জারিত হয় আর একটা পরমাণু বিজারিত হয়, এরকম আর কি। অর্থাৎ আংশিক জারিত এবং আংশিক বিজারিত হয়, সেটাকে আমরা বলি শত জারণ বিজারণ বিক্রিয়া, কেমন। আচ্ছা, যেমন পটাশিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমি হিট করি তখন পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। তো আমি যদি পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করি, এটা একটা বিজারণ প্রক্রিয়া। কিভাবে দেখো, এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে +5, এখানে ক্লোরিনের জারণ মান -1। তাহলে এই পটাশিয়াম ক্লোরাইড একটা পদার্থ, এই পদার্থের আংশিক অর্থাৎ ক্লোরিন কি হইছে? ক্লোরিন পরমাণুটা বিজারিত হয়েছে। আর যদি অক্সিজেন কথা চিন্তা করো, অক্সিজেনের জারণ হচ্ছে -2, আর এখান থেকে অক্সিজেন তৈরি হয়েছে। তুমি যদি বলো পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতি, তাহলে এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া, কারণ একটা অক্সিজেনের জারণ মান -2, একটা অক্সিজেনের জারণ হচ্ছে 0। তাহলে কি -2 থেকে তোমার 0-তে রূপান্তর, তাহলে জারণ মান বৃদ্ধি হয়েছে। তাহলে এই পদার্থের আংশিক জারিত হয়েছে এবং আংশিক বিজারিত হয়েছে। অর্থাৎ আংশিক বলতে বুঝাইছি এই যে পদার্থটা একটা পরমাণু জারিত হয়েছে আর একটা ভিন্ন পরমাণু বিজারিত হয়েছে, দুটো কিন্তু ভিন্ন পরমাণু, একটা জারিত হয়েছে আর একটা বিজারিত হয়েছে। সুতরাং এটার নামই হচ্ছে কি? শত জারণ বিজারণ বিক্রিয়া। তারপর অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে অসামঞ্জস্য বিক্রিয়া। এটা অনেক জায়গায়, বিশেষ করে এডমিশন টেস্টে আসে, বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে, অনেক অনেক ইম্পর্টেন্ট। অসামঞ্জস্য বিক্রিয়া কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো, কেমন। আচ্ছা, অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে যদি কোনো মৌলের দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু জারিত হয় আর একটা পরমাণু বিজারিত হয়, কেমন। কোন একটা জারণ বিজারণ বিক্রিয়ায় কোন একটি মৌলের একটি পরমাণু জারিত হয়, অপর পরমাণুটা বিজারিত হয়, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি অসামঞ্জস্য বিক্রিয়া। দেখো, আমরা ক্লোরিন যখন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইপোক্লোরাস, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, আমরা বিশেষ করে 3য় অধ্যায় ফার্স্ট ইয়ারে তোমাদের পড়াইছি, কেমন। তাহলে এই বিক্রিয়ায় খেয়াল করো যে ক্লোরিন যে মৌলটা, এখানে এই ক্লোরিনের দুটি মৌলের যে মৌলটা, এর যে দুটি পরমাণু, এই দুটি পরমাণুর জারণ মান 0, কেমন। আর এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে, এখানে ক্লোরিনের জারণ মান -1, আর এখানে হাইপোক্লোরাস অ্যাসিডে ক্লোরিনের জারণ মান +1।
তাহলে দেখো ক্লোরিনের একটা পরমাণু জারিত হয়েছে আর একটা পরমাণু বিজারিত হয়েছে, সুতরাং এটা আমরা বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা একটা কি, এই বিক্রিয়াটা হচ্ছে একটি অসামঞ্জস্য বিক্রিয়া। তো মোটামুটি এটুক দিলে হয়ে যাবে। আমি আরো অনেক অসামঞ্জস্য বিক্রিয়ার উদাহরণ তোমাদের বইয়ের ভিতরে আছে, বিভিন্ন বই খুলে দেখবা। যেমন ক্লোরিনকে সোডিয়াম 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে সোডিয়াম ক্লোরাইড আর কি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়া দেখো ক্লোরিনের জারণ মান 0, এখানে -1, এখানে +1, সুতরাং এটাও কি ক্লোরিনের একটা পরমাণু বিজারিত হয়েছে আর একটা পরমাণু জারিত হয়েছে। তাহলে এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া। আবার দেখো 3 মোল ক্লোরিন 6 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। কেমন, এটা ক্লোরাইড, এটা সোডিয়াম, এটা ক্লোরাইড আর রাইট। কেমন, যাই হোক NaClO3 তৈরি হয়। কেমন, আচ্ছা। তাহলে এই বিক্রিয়া ক্লোরিনের জারণ মান 0, এখানে হচ্ছে -1, এখানে কি +5। তাহলে দেখো এই বিক্রিয়া ক্লোরিনের একটা পরমাণু -1 এ পরিণত হয়েছে, আরেকটা পরমাণু জারিত হয়ে +5 এ পরিণত হয়েছে। সুতরাং এইটা একটা অসামঞ্জস্য বিক্রিয়ার উদাহরণ। আরো বিভিন্ন বইও এই দুইটা উদাহরণই সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। কেমন, তাহলে মোটামুটি আমরা এটা খুবই ইম্পর্টেন্ট। অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা। এবার আসো সামঞ্জস্য বিক্রিয়া। কেমন, এটা আমি বিভিন্ন পরীক্ষাতে আসতে এখনো দেখি নাই, তবে আসতে পারে। তাহলে সামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়ার সম্পূর্ণ বিপরীত। কেমন, অসামঞ্জস্য বিক্রিয়ার সম্পূর্ণ বিপরীত। তাহলে আমি একটু দেখি দুটি। তাহলে প্রথমে লিখবা সামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। এটা খুব জটিল একটু সংজ্ঞাটা, যে অসামঞ্জস্য বিক্রিয়া কি, অর্থাৎ দুটি সম্পূর্ণ ভিন্ন বিক্রিয়কের মধ্যে এমন একটি সাধারণ মৌল থাকে যার ভিন্ন জারণ সংখ্যা, অর্থাৎ যাদের জারণ সংখ্যা ভিন্ন, কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া শেষে এমন একটি পদার্থ উৎপন্ন হয় যার মধ্যে ওই মৌলটি একটি একই মধ্যবর্তী মান বিশিষ্ট জারণ মান প্রাপ্ত হয়, তাকে সম্পূর্ণ অসামঞ্জস্য বিক্রিয়া বলা হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে দুটি ভিন্ন বিক্রিয়ক পদার্থ থাকবে, তাদের মধ্যে একটা মাত্র সাধারণ মৌল থাকবে এবং তাদের জারণ মানটা ভিন্ন হবে, এবং বিক্রিয়ার শেষে যে পদার্থটা তৈরি হবে ওই পদার্থের ভিতরে জারণ মান একই হবে। কেমন, এটার নামই হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। সহজ কথা, উদাহরণ দিলে একেবারে ক্লিয়ার, ভালো করে বুঝতে পারবা। আমার লেকচার শিটে দুইটা উদাহরণ আছে, আমি একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। যেমন হাইড্রোজেন সালফাইড আর সালফার ডাই অক্সাইডের মধ্যে বিক্রিয়া করে পানি আর সালফারে পরিণত হয়। তাহলে দেখো হাইড্রোজেন সালফাইডের জারণ মান -2 আর সালফারের জারণ মান +2। তাহলে দুইটা ভিন্ন কি মৌল, দুইটাই ভিন্ন মৌল, এবং তুমি এটা দেখে সংজ্ঞাটা বলতে পারো। তো দুটি ভিন্ন মৌলের মধ্যে কি একটি সাধারণ মৌল থাকে, সাধারণ মৌল কি উভয়ের মধ্যে সালফার সাধারণ মৌল, তাদের কিন্তু জারণ মান ভিন্ন, এবং জারণ বিজারণ বিক্রিয়ার শেষে তারা যে যৌগে পরিণত হয়েছে, অর্থাৎ যে সালফারে পরিণত হয়েছে, অর্থাৎ 3 মোল সালফারে পরিণত হয়েছে। এই সালফারের মধ্যে কি থাকে, উভয়ের জারণ মান কি হয়, একই হয়, অর্থাৎ উভয়ের জারণ মান 0 হয়। আর মজার বিষয়টা হচ্ছে যে জারণ মানটা হবে তা দুইটি ভিন্ন পদার্থের মধ্যে যে জারণ মান থাকবে তাদের মধ্যবর্তী হবে। যেমন এখানে যেমন হাইড্রোজেন সালফাইডের জারণ মান -2 আর সালফার ডাই অক্সাইডের জারণ হচ্ছে +4। তো তাদের কি হবে, তাদের জারণ মান, তাহলে যে শূন্যে পরিণত হয়েছে এই শূন্যটা কি হবে, -2 এবং -4 এর মধ্যবর্তী একটা মান প্রাপ্ত হবে। সকল ক্ষেত্রে এরকমই হবে। কেমন, তাহলে মোটামুটি আমরা সামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে এবং সামঞ্জস্য বিক্রিয়ার যে উদাহরণ এটা আমরা জেনে গেলাম। তাহলে সামঞ্জস্য বিক্রিয়া মেইন কথা হচ্ছে কি, এখানে দুটি ভিন্ন পদার্থ থাকবে, তাদের একটা ভিন্ন মৌল থাকবে এবং তাদের জারণ মান ভিন্ন হবে, বিক্রিয়ার শেষে একই জারণ মান বিশিষ্ট একটি পদার্থে পরিণত হবে, এটার নামই সামঞ্জস্য বিক্রিয়া। এরপর আসো আমরা আরেকটা বিক্রিয়া, বিরঞ্জক বিক্রিয়া। কেমন, বিরঞ্জক, এটা আমি এখনো কোথাও আসতে দেখি নাই এই পর্যন্ত, তাহলে তোমরা একটু পড়ে নিবা বিরঞ্জন বিক্রিয়াটা কাকে বলে। বিরঞ্জন বিক্রিয়া হচ্ছে এটি একটি বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। কেমন, এই ধরনের বিক্রিয়ার ফলে উদ্ভিদ ও প্রাণীজ রঙিন পদার্থ, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর ভিতরে যে সকল রঙিন পদার্থ থাকে তারা বর্ণহীন হয়। কেমন, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিরঞ্জন বিক্রিয়া। আর যারা এই বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর যে রঙিন পদার্থকে বর্ণহীন করে তাদেরকে বলা হয় বিরঞ্জক পদার্থ। তো সাধারণত আমরা ইন্টারমিডিয়েট লেভেল যতটা আলোচনা করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন এবং হাইড্রোজেন পারঅক্সাইড
এরা সাধারণত বিরঞ্জক পদার্থ হিসাবে কাজ করে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা বিরঞ্জক পদার্থ হিসাবে কাজ করে। কেমন? যেমন সালফার ডাই অক্সাইড বিশেষ করে বিভিন্ন ধরনের বিভিন্ন সুতা বর্ণহীন করার জন্য, যেমন আমি একটু বলি, যেমন বিশেষ করে উল, সিল্ক এবং সুতা ও কাগজের মণ্ডকে বিশেষ করে তোমার বিরঞ্জন করতে অর্থাৎ বর্ণহীন করতে সালফার ডাই অক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়। কেমন? যেমন কিভাবে বর্ণহীন করে, দেখো সালফার ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে জারিত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয় আর জায়মান হাইড্রোজেন তৈরি করে। কেমন? এই জায়মান হাইড্রোজেন রঙিন বস্তুকে বর্ণহীন করে, অর্থাৎ জায়মান হাইড্রোজেন রঙিন বস্তুটা কি বর্ণহীন করে, এটাই তার বর্ণহীন করার কৌশল। এবার ক্লোরিন কিভাবে করে? বিশেষ করে ডাইং শিল্পে বিভিন্ন ধরনের সুতা বা বিভিন্ন কাপড়ে যে রঙিন দাগ থাকে তাদেরকে বর্ণহীন করার জন্য সাধারণত ক্লোরিন পানি ব্যবহার করা হয়। তো ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জায়মান অক্সিজেন তৈরি হয়। এই জায়মান অক্সিজেন রঙিন বস্তুকে বর্ণহীন বস্তুতে রূপান্তর করে। কেমন? আবার হাইড্রোজেন পারঅক্সাইড দেখো এটা বিয়োজিত হয়ে পানি আর জায়মান অক্সিজেন তৈরি হয়। তাহলে জায়মান অক্সিজেন রঙিন বস্তুকে বর্ণহীন বস্তুতে রূপান্তর করে। এভাবে সাধারণত তারা বিরঞ্জক হিসাবে ক্রিয়া করে। তাহলে মনে রাখবে, আমি আগেও বলছি সালফার ডাই অক্সাইডের জারক বিজারক বিরঞ্জক হিসাবে ক্রিয়া করে, হাইড্রোজেন পারঅক্সাইড জারক বিজারক বিরঞ্জক হিসাবে ক্রিয়া করে, আর ক্লোরিন শুধু কি জারক এবং বিরঞ্জক হিসাবে ক্রিয়া করে। জিনিসগুলো ভালো করে মনে রাখো। কেমন? তোমাদের বিভিন্ন এডমিশন টেস্টে এই জিনিসগুলো আসতে পারে। কেমন? তাহলে মোটামুটি আমরা এই বিশেষ প্রকার যে বিশেষ 4 প্রকার বিক্রিয়া পড়লাম, জারণ বিজারণ বিক্রিয়া। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। কেমন? সেটা ভালো করে পড়বা, ওগুলো জাস্ট মোটামুটি একটু পড়ে রাখবার, উদাহরণগুলো ভালো করে খেয়াল করবা। কেমন? এমসিকিউর জন্য। তারপর আমরা নেক্সট টপিকে যাব। দেখো, আমরা এখন যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আয়োডিনযুক্ত জারণ বিজারণ টাইট্রেশন। অর্থাৎ এটা বিশেষ করে হাজারি স্যারের বই বা বিভিন্ন বই লাস্টে আলোচনা করা আছে। কেমন? তো আমি আমার লেকচার শিটে যেহেতু শুরুতে এটি একটু আগে একটু আলোচনা করে নিয়েছি আর কি। কেমন? আচ্ছা, তো এখান থেকে এই আয়োডিনযুক্ত জারণ বিজারণ টাইট্রেশন, এখানে মূলত ছোট কিছু প্রশ্ন আসে জ্ঞানমূলকের জন্য। কেমন? যে আয়োডোমিতি ও আয়োডিমিতি ও আয়োডোমিতি কি জিনিস, এইটি আলোচনা শুধু জ্ঞানমূলকে আসে। আর এখান থেকে যখন আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতা করার পর গাণিতিক সমস্যা করব, সেই গাণিতিক সমস্যা এই থিমটা কাজে লাগবে। এই জন্য এটা একটু আমি ডিটেলস আলোচনা করব। কেমন? আর যারা তোমরা মিডিয়াম স্টুডেন্ট আছো বা এখানে শুধু এই টপিকটি শুধু আয়োডিমিতি আয়োডোমিতি কাকে বলে শুধু সংজ্ঞাটা পড়লে হবে। কেমন? আর এটার মূলনীতিটা অর্থাৎ এটা কি কাজে লাগে, এটা ডিটেলস আলোচনাটা যদি তুমি বুঝো, যারা একটু ভালো স্টুডেন্ট আছো তারা পরবর্তীতে অঙ্ক করতে সুবিধা হবে। কেমন? বিশেষ করে আয়োডোমিতির যে অঙ্ক। তাহলে আয়োডিমিতি কাকে বলে? আয়োডিমিতি হচ্ছে প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোন একটা বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় আয়োডিমিতি। কেমন? অর্থাৎ প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে টাইট্রেশন করে কোন বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করার যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে আয়োডিমিতি। এখানে হচ্ছে এই আয়োডিন হচ্ছে প্রমাণ দ্রবণ, এটা কিন্তু একটা জারক পদার্থ, তাহলে এটা অবশ্যই এটা কি বিজারক পদার্থ। তাহলে আমরা যখন টাইট্রেশনটা কিন্তু আমি পিছনে মোটামুটি ডিটেলস আলোচনা করছি, ওই আলোচনায় যাব না। এখানে প্রমাণ দ্রবণটা আমি এই বুড়িতে নিব, আর এখানে সোডিয়াম থায়োসালফেটের নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম থায়োসালফেট নিয়ে এই প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা টাইট্রেশন করে এই বিশেষ করে বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করে এখানে কি পরিমাণ বিজারক পদার্থ আছে তার নির্ণয় করার যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে আয়োডিমিতি। অর্থাৎ সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে টাইট্রেশন করে কোনো বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা। যেমন বিক্রিয়া হচ্ছে কি, দেখো আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে কি হবে, Na2SO4O6 আর কি তৈরি হবে, সোডিয়াম আয়োডাইড। কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আয়োডোমিতির রিঅ্যাকশন, একটু মনে রাখো। তারপর হচ্ছে আয়োডোমিতি। আয়োডোমিতি হচ্ছে বিশেষ করে আয়োডোমিতি হচ্ছে যে প্রণালীতে রাসায়নিক বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিনকে, আবার একটু বলি, যে প্রণালীতে রাসায়নিক বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয় তাকে বলা হয় আয়োডোমিতি পদ্ধতি। অর্থাৎ এখানে কি করা হয়, প্রথমে যে কাজটা হচ্ছে, অর্থাৎ কোন একটা জারক পদার্থের সাথে কোন একটা আয়োডাইড লবণ, জারক পদার্থ হিসেবে কপার সালফেট হতে পারে
পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, তাদের সাথে যখন পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া দিবা, পটাশিয়াম আয়োডাইড আমি জানি একটা বিজারক পদার্থ, কেমন, বিক্রিয়া দিবা আর যে কোনো একটা জারক পদার্থ দিবা, কি তৈরি হবে, এখানে আয়োডিন মুক্ত হবে। কি মুক্ত হবে? আয়োডিন। এবার কি পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে, এটাকে বলে বিমুক্ত আয়োডিন। এই বিমুক্ত আয়োডিনকে বিশেষ করে একটা প্রমাণ জারক পদার্থের সাহায্যে, বিজারক পদার্থের সাহায্যে টাইট্রেশন করে এই আয়োডিনের পরিমাণ নির্ণয় করার যে প্রক্রিয়া, সেটার নামই হচ্ছে আয়োডোমিতি পদ্ধতি। আবার আমি একটু বলি, আমি সংক্ষেপে বলছি যে রাসায়নিক যে প্রণালীর মাধ্যমে বিমুক্ত আয়োডিনের পরিমাণকে তোমার টাইট্রেশন করে নির্ণয় করা হয়, অর্থাৎ কি পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিমুক্ত আয়োডিনের পরিমাণ টাইট্রেশন করে নির্ণয় করা হয়, তাকে বলা হয় আয়োডোমিতি পদ্ধতি। সহজ কথা হচ্ছে এই প্রক্রিয়া প্রথমে একটা জারক পদার্থের সাথে আয়োডাইড লবণে বিক্রিয়া করে কি পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে, এবার আমি কি নিব, এখানে আমি আয়োডিন দ্রবণ নিব, কনিক্যাল ফ্লাক্সে আয়োডিন দ্রবণ নিব, আর এখানে কি বিজারক পদার্থ অর্থাৎ যেমন সোডিয়াম থায়োসালফেট দ্রবণ নিব। এবার এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। তাহলে এই যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ আয়োডিন মুক্ত হয়, তাহলে কি পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে, এই আয়োডিনের পরিমাণটা আমি কি করব, একটা প্রমাণ বিজারক পদার্থের সাহায্যে যেমন সোডিয়াম থায়োসালফেট দ্রবণের সাহায্যে টাইট্রেশন করে এই আয়োডিন মুক্ত হয়েছে। কি পরিমাণ আয়োডিন মুক্ত হবে, সেটাই হচ্ছে মূলত আয়োডোমিতি পদ্ধতি। তবে একটা জিনিস মনে রাখবা, এখানে কি পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে তার সমতুল্য পরিমাণ হচ্ছে, সে সমতুল্য পরিমাণটা হবে এখানে একটা 2 দ্বারা গুণ দিতে হবে, কেমন, তার সমতুল্য যে পরিমাণ সেটা হচ্ছে জারক পদার্থের সমতুল্য হবে। তাহলে যে পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে আয়োডিনের পরিমাণ ইনডাইরেক্ট ভাবে কি হবে, সমতুল জারক পদার্থ হবে। যেমন একটা কথা আছে, যেমন তুল্যমূল জারক পদার্থ সমান সমান বা ইকুইভ্যালেন্ট সমান সমান তুল্যমূল আয়োডিন ইকুইভ্যালেন্ট তুল্যমূল বিজারক পদার্থ, তুল্যমূল বিজারক পদার্থ, কেমন। আচ্ছা, সমান সমান বলতে পারো, অসুবিধা নাই, যে তুল্যমূল জারক পদার্থ সমান সমান তুল্যমূল আয়োডিন, অর্থাৎ কতটুকু আয়োডিন মুক্ত হয়েছে এটি হবে কি তার তুল্যমূল জারক পদার্থ সমান সমান কি তুল্যমূল বিজারক পদার্থ। তাহলে এই সংজ্ঞাটা পড়লে মোটামুটি হয়ে যাবে। তাহলে প্রথমে আমি আয়োডিন মুক্ত হয়েছে, এবারে আয়োডিনকে কি একটা বিজারক পদার্থ, এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। এই বিজারক পদার্থের সাহায্যে কি পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে সেটা বের করব। আর এটা বের করতে পারলে এখানে কতটুকু জারক পদার্থ আছে সেটাও আমি ইনডাইরেক্ট ভাবে বের করতে পারবো। কিভাবে পারবো দেখো, যে আমরা জানি কিন্তু কথাটা তুল্যমূল জারক পদার্থ, তাহলে তুল্যমূল কত, 2 মোল কপার সালফেট, তারপর ইকুইভ্যালেন্ট না দিয়ে তুল্যমূল, মনে হয় ইকুইভ্যালেন্ট ব্যবহার করা এটা ভালো, এটাকে সমতুল, এই যে চিহ্নটা এটাকে বলে সমতুল বা ইকুইভ্যালেন্ট, কেমন, সমতুল চিহ্ন ব্যবহার করবা, কেমন, সমতুল চিহ্ন। তাহলে 2 মোল কপার সালফেট সমতুল কি, সমতুল মোল আয়োডিন, তাহলে 1 মোল আয়োডিন, 1 মোল আয়োডিন, তাহলে সমতুল মোল বিজারক পদার্থ, সমতুল মোল এই যে সোডিয়াম থায়োসালফেট, এই যে বিজারক পদার্থ সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, যেমন 2 মোল কপার সালফেট সমান সমান আয়োডিন সমান সমান কি 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখান থেকে লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমান সমান 2 মোল কপার। তাহলে এখান থেকে লিখতে পারি উভয় থেকে 2 কাটা দিলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান সমান 1 মোল কপার, 1 মোল কপার আয়নও বলতে পারো, অসুবিধা নেই, কপার বা কপার আয়ন একই জিনিস, 1 মোল কপার বা কপার আয়ন কোনো সমস্যা নেই, বা কপার 1 মোল কপার সমান সমান 63.5 গ্রাম কপার বা কপার আয়ন, বুঝছো তো 1 মোল। তাই এখান থেকে লিখতে পারি আমি, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, খেয়াল করছো তো জিনিসটা, আমরা পেয়ে গেলাম যে আমি সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা কিন্তু তুল্য আয়োডিনের পরিমাণ বাইর করছি, কেমন, এই তুল্য আয়োডিনের পরিমাণটা হবে কি তার এই জারক পদার্থের এই তুল্য জারক পদার্থের সমান। তাহলে আমরা এখান থেকে কি জারক পদার্থের পরিমাণটা এই আয়োডোমিতি প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করছি, কেমন। বা এখানে এটাকে বলতে পারো 1000 ml, এই যে 1 মোল মানে কি, যে কোনো পদার্থের 1 মোল হচ্ছে 1000 ml 1 মোলার পদার্থ, 1 মোলার দ্রবণ। 1000 ml 1 মোলার সোডিয়াম থায়োসালফেট মানে কত, 63.5 গ্রাম কপার। তো আমি কি করতে পারবো, এখানে সোডিয়াম থায়োসালফেটের এই যে এখানে কি টাইট্রেশন করতে কতটুকু সোডিয়াম থায়োসালফেট দ্রবণ লাগছে, এই দ্রবণ ব্যবহার করে আমি ওই নমুনায় কি পরিমাণ কপার আছে আমি আয়োডিনের সাহায্যে কি ওই জারক পদার্থের পরিমাণ নির্ণয় করব। ধরো আমি যদি মনে করলাম এখানে এই প্রমাণ আয়োডিনের দ্রবণ কত 25 ml, কত ঘনমাত্রা 0.1 মোলার ঘনমাত্রার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ লাগছে। তাহলে এখানে যে আয়োডিনের আমি কিন্তু ইনডাইরেক্ট ভাবে কি করছি, আয়োডিনের কি টাইট্রেশন করছি।
কিন্তু আমি বের করছি কি এখানে কপার আয়নের পরিমাণ বা কপার ধাতুর পরিমাণ। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো, ধরো কত ml লাগছে, 25 ml, একটা কথার কথা 25 ml 0.1 মোলার সোডিয়াম থাইসালফেট। তো কি হবে 63.5 25 ইনটু কত 0.1, কেমন? আর নিচে কত আসবে? নিচে আসবে 1000। তাহলে আমি এখান থেকে এই মানে এই নমুনায় কতটুকু কপার ধাতু আছে ওই দ্রবণের মধ্যে আমরা বের করতে পারবো এই আয়োডোমিতি প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে বুঝতে পারছো? তোমরা যারা মিডিয়াম স্টুডেন্ট আছো শুধু তুমি এখান থেকে কি পড়বা, আয়োডিমিতি কাকে বলে, আয়োডোমিতি কাকে বলে, আর কিছু পড়ার দরকার নেই। আর এই থিমটা কাজে লাগবে কোথায়? এই থিমটা কাজে লাগবে আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়ার শেষে আমরা অঙ্ক করব, সেই অঙ্ক করতে গেলে এই থিমটা কাজে লাগবে, কেমন? তারপর আমরা যে টপিকে যাব, বিশেষ করে জারণ সংখ্যা কি, যোজনী কি, কিভাবে আমরা কোনো একটি যৌগের যোজনী আমরা জারণ এবং যোজনী সংখ্যার মধ্যে পার্থক্য এবং বিভিন্ন যৌগ কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করা, সেখানে আমি আলোচনা করব। দেখো আজকের সর্বশেষ টপিক সেটা হচ্ছে জারণ সংখ্যা এবং যোজনী, কেমন? আমি এটা নিয়ে বেশি ডিটেলস আলোচনা করব না, কারণ লেকচারটা অনেক বড় হয়ে গেছে, কেমন? সংক্ষেপে আলোচনা করব। জারণ সংখ্যা এবং যোজনী কাকে বলে এগুলো আমরা 9 নিয়ে পড়ে আসছি। জারণ সংখ্যা হচ্ছে কোন একটি যৌগ গঠনকালে পরমাণু সমূহের মধ্যে কোন একটি যৌগ বা আয়ন গঠনকালে কোনো যৌগ বা আয়ন সৃষ্টির সময় পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে ওই পরমাণুতে সৃষ্ট তড়িৎ চার্জের যে সংখ্যা সেটাকে আমরা বলি জারণ সংখ্যা। সহজ কথায় কোন একটা যৌগ বা আয়ন গঠনকালে পরমাণু সমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে ওই পরমাণুর মধ্যে যে ধরনের তড়িৎ চার্জ সৃষ্টি হয় বা তার মধ্যে যে চার্জ সৃষ্টি হয় সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। যদি ইলেকট্রন গ্রহণ করে তখন জারণ সংখ্যা মাইনাস হয় বা জারণ মান মাইনাস হয়, আর যদি ইলেকট্রন ত্যাগ করে জারণ মান প্লাস হয়, কেমন? আচ্ছা, একটা জিনিস আমি একটু বলি, মনে রাখবা, যেমন এটা এই যে 2+, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের চার্জ, আর যখন জারণ মান বলবো 2+, তাহলে চার্জের ক্ষেত্রে মানে চার্জটা থাকে ডান দিকে, আর জারণ মানের ক্ষেত্রে চার্জটা থাকে বাম দিকে, একটু মনে রাখবা, কেমন? ওকে, তাহলে আমরা একটু তাহলে যোজনী কাকে বলে? যোজনী হচ্ছে কোন একটি মৌল অন্য মৌলের সাথে মিলিত হওয়ার ক্ষমতা, সেইটা হচ্ছে যোজনী। যেমন আমি যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে +1 এবং ক্লোরিনের যোজনী 1 এবং হাইড্রোজেনের যোজনী এখানে 1। অর্থাৎ ক্লোরিন কি করছে, এক যদি একটা কার সাথে হাইড্রোজেনের সাথে মিলিত হইতে পারছে, এই কারণে ক্লোরিনের যোজনী 1। হাইড্রোজেনও এক যদি একটা ক্লোরিনের সাথে মিলিত হতে পারছে, এই জন্য তার যোজনী হচ্ছে 1। যেমন কার্বন ডাই অক্সাইড, এটাকে আমরা জানি কার্বন ডাই অক্সাইড, আমরা জানি অক্সিজেনের যোজনী 2, তাহলে কার্বন কি দুইটা অক্সিজেনের সাথে সংযুক্ত হতে পারছে, তাই কার্বনের যোজনী হচ্ছে এখানে কত 4, এখানে কার্বনের যোজনী 4। এগুলো যেহেতু তোমরা 9-10 পড়ছো, আমি এই সহজ জিনিস নিয়ে আমি আলোচনা করে এই লেকচারটা দীর্ঘায়িত করব না, আমি মূল টপিকে চলে যাই, কেমন? কিভাবে আমরা কোন একটা যৌগে জারণ মান বের করব, কেমন? সেটা দিয়ে আজকে আমরা শেষ করব লেকচারটা, কেমন? আচ্ছা, তাহলে আমরা প্রথমেই আমি বলবো, প্রথম ক্ষেত্রে আমি পয়েন্টগুলো বলে যাব যে মৌলিক অণুর জারণ মান 0, যে মৌলিক অবস্থায় অণুর জারণ মান 0, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কেমন, ইত্যাদি অণুতে জারণ মান 0, ঠিক আছে? জারণ মান 0। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এক পরমাণু বিশিষ্ট আয়নের জারণ মান চার্জের সময় এক পরমাণু বিশিষ্ট আয়নের জারণ মান চার্জের সমান। যদি বলি এর জারণ মান কত 3+, যদি বলি ম্যাগনেসিয়াম 2+, তার জারণ মান কি 2+। ওকে, তাহলে মোটামুটি এটা গেল। তারপর দ্বিতীয় হচ্ছে ক্ষার ধাতু ও মৃত ক্ষার ধাতুতে কোন একটা যৌগে ক্ষার ধাতুর জারণ মান +1, যেমন সোডিয়াম ক্লোরাইড, কেমন, যে সোডিয়ামের জারণ মান +1, পটাশিয়াম ক্লোরাইড +1, অর্থাৎ কোন একটি যৌগে ক্ষার ধাতুর জারণ মান +1 আর মৃত ক্ষার ধাতুর জারণ মান +2। যেমন আমি যদি বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে মৃত ক্ষার ধাতুর জারণ মান কত +2। ক্যালসিয়ামের ক্ষেত্রেও ক্যালসিয়াম ক্লোরাইড জারণ মান +2। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 3 নাম্বার, দাতব হাইড্রাইড ব্যতীত সকল যৌগে হাইড্রোজেনের জারণ মান +1, দাতব হাইড্রাইড ব্যতীত হাইড্রোজেনের জারণ মান +1। যেমন আমরা দাতব হাইড্রাইড, যেমন সোডিয়াম হাইড্রাইড, সোডিয়ামের প্লাস আর হাইড্রোজেনের মাইনাস।
তাহলে হাইড্রেট যৌগে আবার হাইড্রোজেনের জারণ মান -1, তার ব্যতীত সকল যৌগে হাইড্রোজেনের জারণ মান +1। আমি যদি বলি ম্যাগনেসিয়াম হাইড্রাইড, তাহলে ম্যাগনেসিয়ামের 2+ আর হাইড্রোজেনের কি মাইনাস। ওকে, তাহলে হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ মান -1 আর সকল ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান +1। 5 নাম্বার হাইড্রোজেন পারক্সাইড এবং সোডিয়াম পারক্সাইড ছাড়া সকল যৌগে অক্সিজেনের জারণ মান -2। এটা হচ্ছে কি পারক্সাইড, তো এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -1 আর পারক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2 আর সকল ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কি -2। তবে ব্যতিক্রম আছে, কেমন? একমাত্র OF2 যৌগে অক্সিজেনের জারণ মান, বিশেষ করে অক্সিজেনের এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান +2। তাহলে মনে রাখবা এখানে 3টা এমসিকিউ। হাইড্রোজেন পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। সুপার পারক্সাইড যেমন এটা সুপার পারক্সাইডে তার জারণ মান কত? 1/2। আর OF2 তে এটা ব্যতিক্রম, কারণ OF2 তে অক্সিজেনের জারণ মান হচ্ছে কত? 2 আর সকল যৌগে অক্সিজেনের জারণ মান -2। এই 3টা 1 2 3 সারা সকল যৌগে অক্সিজেনের জারণ মান -2। আমরা যখন বিভিন্ন যৌগে কেন্দ্রীয় মোলের জারণ মান হিসাব করব তখন কিন্তু সাধারণত আমরা অক্সিজেনের -2 ধরে হিসাব করব, হাইড্রোজেনের +1 ধরে হিসাব করব। কেমন? হ্যালোজেন সমূহের জারণ মান সাধারণত -1 হয় যৌগে, যে কোনো যৌগে হ্যালোজেন সমূহের জারণ মান -1, যেমন এটা প্লাস এটা মাইনাস। ওকে, তারপর আমরা বলবো একটি যৌগে সকল পরমাণুর জারণ মান 0। কোন একটা যৌগে সকল পরমাণুর জারণ মান 0, কোন একটা যৌগে সকল পরমাণুর, যেমন আমি যদি বলি সালফিউরিক অ্যাসিড, কেমন? এখানে সবগুলো পরমাণুর জারণ মান টোটাল সবগুলো পরমাণুর জারণ মান 0। আর যে কোনো একটা আয়নের, যেমন আমি যদি বলি সালফেট আয়ন, যদি বলি তার জারণ মান কত? তার জারণ হচ্ছে 4, সকল পরমাণুর জারণ মান -2। এখানে সকল পরমাণুর জারণ মান -2 যে কোনো একটা আয়নের ক্ষেত্রে। কেমন? আমি যদি বলি ম্যাঙ্গানেট আয়ন, কেমন? যদি বলি এই আয়নটার টোটাল সবগুলো পরমাণুর জারণ মান কত? -1। এই আয়নের সবগুলো পরমাণুর জারণ মান -1। তাহলে এই ছিল মোটামুটি তোমার যে জারণ মান নির্ণয় করার যে পদ্ধতি আমি তোমাদের। আর আন্তঃহ্যালোজেন যৌগে, কেমন? যদি বলি IF3, যদি বলি এখানে কার জারণ মান, যেমন যার অধিক তড়িৎ ঋণাত্মক মৌল তার জারণ মান হবে -1 আর অপরটা হবে +1। যদি বলি আমি BF3, কেমন? যদি বলি বা IBr, কেমন? এদেরকে বলে অন্তঃহ্যালোজেন যৌগ, অর্থাৎ হ্যালোজেন নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তার নাম অন্তঃহ্যালোজেন যৌগ। এটার মান হবে প্লাস আর এটার মান হবে মাইনাস, কারণ যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেটা হবে মাইনাস, অপরটা হবে প্লাস। তো এই ছিল মোটামুটি তোমার কি এই জারণ মান নির্ণয়ের যে পদ্ধতি। কেমন? আরেকটা জিনিস মনে রাখবা যে এবার আমি কয়েকটা উদাহরণ তোমাদের দেব। মনে রাখবা কোন একটা যৌগের যে বিজোড় ইলেকট্রন, এটা হচ্ছে ওই যৌগের নিম্ন জারণ মান নির্দেশ করে, আর টোটাল যুদ্ধ স্তরের মোট ইলেকট্রন তার সর্বোচ্চ জারণ মান নির্দেশ করে। যেমন নাইট্রোজেন, কেমন? তার যুদ্ধ স্তরে 3টা বিজোড় ইলেকট্রন আছে, তাই তার সর্বনিম্ন জারণ মান -3। যেমন অ্যামোনিয়াতে সর্বনিম্ন জারণ মান -3 আর সর্বোচ্চ জারণ মান, যেহেতু তার যুদ্ধ স্তরে টোটাল 5টা ইলেকট্রন, তার সর্বোচ্চ জারণ মান +5। যেমন নাইট্রিক অ্যাসিডে তার সর্বোচ্চ জারণ মান +5। সালফারে তার 2টা বিজোড় ইলেকট্রন আছে, তাই জারণ মান -2। যেমন H2S এ তার জারণ মান -2। আর সালফিউরিক অ্যাসিডে তার সর্বোচ্চ, তার যুদ্ধ স্তরের সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 6টা, সুতরাং তার জারণ মান হচ্ছে +6। এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখো তার সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন একটা, তাই তার সর্বনিম্ন জারণ মান -1। কেমন? যেমন HCl, তার সর্বনিম্ন জারণ মান -1 এবং তার সর্বোচ্চ জারণ মান হচ্ছে +7, যেহেতু তার যুদ্ধ স্তরে 7টা ইলেকট্রন আছে। কেমনে? যেমন HClO4, এই যৌগে ক্লোরিনের জারণ মান +7। একটু ব্যতিক্রম আছে, বিশেষ করে ফ্লোরিনের জন্য। কেমন? ফ্লোরিনের একমাত্র জারণ মান -1 হয়। কেমন? ফ্লোরিনের একমাত্র জারণ মান, সর্বনিম্ন জারণ মান -1 HF এর ভিতরে হয়। কেমন? এটা প্লাস এটা মাইনাস, কিন্তু তার জারণ মান +7 হতে পারে না, সর্বোচ্চ জারণ মান +7 হতে পারে না। কেন? তার যুজ্যুত স্তরে ডি অরবিটাল নাই, এই কারণে। আর ক্লোরিনের যুজ্যুত স্তরের মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে, এই কারণে তার অষ্টক সম্প্রসারণ করতে পারে। কেমন? অষ্টক সম্প্রসারণ করতে পারে, এই জন্য তার জারণ মান +7 পর্যন্ত হতে পারে। আর ফ্লোরিনের জারণ মান কিন্তু শুধু -1, যেহেতু যুজ্যুত স্তরে ফাঁকা অরবিটাল নাই, যার কারণে সে জারণ মান একাধিক জারণ মান প্রদর্শন করতে পারে না। তারপর আমি যেটা দিয়ে কয়েকটা উদাহরণ দিব কিভাবে আমরা বিভিন্ন যৌগে জারণ মান হিসাব করব।
যেমন আমি বেশি উদাহরণ দেব না, যেমন সালফারিক অ্যাসিডের এখানে কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান হিসাব করবো। তো কি দেখো হাইড্রোজেনের হচ্ছে 2, যেহেতু দুইটা 2 আর যার জারণ মান বাইর করে তাকে x ধরতে হয়, এটা 19 এ তোমরা পড়ছো। অক্সিজেন হচ্ছে -2 চারটা আর মোট জারণ মান 0। তো 2 + x - 4 দুগুণে 8 কত প্লাস মাইনাসে 0 প্লাস মাইনাসে -0, তাহলে x এর মান কত +6। ওকে, আমরাকে যদি বলি K2Cr2O7 তার জারণ মান, পটাশিয়ামের তুমি জানো 1 1 1 করে 2, আর যেহেতু এখানে Cr2 আছে কত 2s6, আর অক্সিজেনের কত -2, তো 7 দুগুণে 14 একবারে লিখে দিলাম 0, তাহলে 2s6 সমান কত 12, অর্থাৎ x এর মান আসবে x এর মান কত আসবে 7 দুগুণে 14, ঠিক না? আচ্ছা, x এর মান আসবে 6। ওকে, তাহলে আমরা এইভাবে বিভিন্ন যৌগের জারণ মান হিসাব করতে পারবো। আর একটা আয়নের আমি দেখিয়ে দিই, যেমন তোমাকে যদি বলে ধরো Cr2O7 2-, তাহলে 2x মাইনাস কত 12, তাহলে সরি 14, আর তার জারণ মান টোটাল চার্জের সমান। তো 2s6 সমান ওদিকে গেলে কত হইতাছে 12, তাহলে x এর মান কত +6। তাহলে আমরা যে কোনো আয়নের জারণ মান আমরা ইনশাআল্লাহ বাইর করতে পারবো। এগুলো কিন্তু তোমার এমসিকিউতে আসবে, তবে একটু ব্যতিক্রম দেখাই। যেমন ব্যতিক্রম না, জাস্ট S4O6 কেমন S4O6 2-, তো এটা কি 4x - 12 সমান কত -2, তাহলে 4x সমান হচ্ছে 10, x এর মান কত +2.5। ওকে, তাহলে আমরা মোটামুটি বিভিন্ন যৌগের এই জারণ মান হিসাব করতে পারলাম কেমন, এগুলো পরীক্ষাতে আসবে। তাহলে আরেকটা জিনিস তুমি একটু পড়ে নিবা, জারণ মান এবং যোজনীর মধ্যে পার্থক্য পরীক্ষাতে আসে কেমন। এই দিকে লেখা আছে এখানে, জারণ সংখ্যা যোজনীর মধ্যে পার্থক্য। পরমাণুর তড়িৎ চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বলা হয়। কোন একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজনী বলা হয়। জারণ সংখ্যা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে, যোজনী সর্বদাই পূর্ণ সংখ্যা। আর জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, যোজনী সর্বদাই ধনাত্মক। জারণ মানের চার্জ ও মান উভয় থাকে, যোজনীর শুধু মান থাকে, চার্জ থাকে না। তো এগুলো জাস্ট তুমি একটু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে আসো পরীক্ষাতে, যে জারণ মান এবং যোজনীর মধ্যে পার্থক্য কেমন। তারপর জটিল যৌগে কিভাবে জারণ মান হিসাব করা হয়, বিভিন্ন জটিল যৌগ একটু বলি। যে কোনো জটিল যৌগ, ধরো তোমাকে বললো ধরো পটাশিয়াম Fe কেমন CN6, আমি আমার লেকচার শিটে যেটা আছে এটা একটু দেখাই, তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, যাই হোক, তোমাকে একটা যৌগ দিল ধরো পটাশিয়াম FeCN6 কেমন Cn, এটা হচ্ছে Cn6। এই যৌগটা বললো আয়রনের জারণ মান কত। তো মনে রাখবা জটিল যৌগে দুই ধরনের লিগ্যান্ড থাকে, যেহেতু আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি, সাধারণত অ্যামোনিয়া, পানি কেমন আর কার্বনিক। এদের হিসাব করার সময় এদের জারণ মান -1 ধরা হয় কেমন। আর সায়ানাইড, ফ্লোরাইড, ক্লোরাইড এদের জারণ মান -1 ধরা হয়, সরি এদের জারণ মান 0, আর এদের জারণ মান -1 ধরে হিসাব করতে হয়। তো এবার বের করো, এটা আমরা বের করব। পটাশিয়ামের কত 4 প্লাস এর জারণ মান বাইর করব কেন্দ্রীয় মৌলের x, সায়ানাইডের কত -1 6, আর টোটাল যৌগের জারণ মান 0। তাহলে কত আমরা 4 + x - 6 = 0, x এর মান কত +2। এভাবে আমরা কি করতে পারবো, যে কোনো জটিল যৌগের বা আয়নের আমরা জারণ মান হিসাব করতে পারবো। এগুলো আমরা বিশেষ করে ফার্স্ট ইয়ারের 3য় অধ্যায় পড়াইছি, এই কারণে আমি ডিটেইলস যাব না। আরেকটা দেখাই, ধরো তোমাকে আসলো CuNH3 কেমন, এই যৌগটা কপারের জারণ মান বের করতে আসলো কেমন, কপারের জারণ মান। আচ্ছা, এটা ধরো 2+ দিল কেমন, তাহলে এখন বললো কপারের জারণ মান কত। তো আমি লিখবো কপারের x, অ্যামোনিয়ার 0 0 × 4, আর টোটাল জটিল আয়নের জারণ মান চার্জের সমান। তাহলে x এর মান, তাহলে x + 0 = +2, x এর মান কত +2। তাহলে আশা করি আমরা পারবো বিভিন্ন জটিল যৌগের জারণ মান আমরা হিসাব করতে পারবো কেমন। আচ্ছা, একটু ব্যতিক্রম দিয়ে আজকে আমরা শেষ করব কেমন, ব্যতিক্রমটা দিয়ে আজকে আমরা শেষ করব। তো দেখো ব্যতিক্রম হচ্ছে যেমন এই যে H2SO4, এই একটা যৌগ H2SO4 কেমন। তোমাকে আসতে পারে এই যৌগের জারণ মান কত, তুমি ক্যালকুলেশন করে দেখলে এই যৌগের জারণ মান হচ্ছে +8, মানে প্রচলিত নিয়ম অনুসারে। তো আমরা জানি প্রচলিত নিয়ম অনুসারে কখনো জারণ মান মানে 7 এর উপরে হতে পারে না।
আমরা জানি কোন একটা মৌলের সর্বাধিক যে জারণ মান সর্বোচ্চ কত হতে পারে 7 হতে পারে কেমন তাহলে জারণ মান কিন্তু 8 হতে পারবে না কিন্তু নিয়ম অনুসারে কিন্তু জারণ মান এটা +8 হইছে কিন্তু তার প্রকৃত জারণ মান হবে +6 কিভাবে হইছে একটু খেয়াল করো তাহলে তার জারণ মান কিন্তু তোমাকে যদি পরীক্ষাতে আসে আর জারণ মান কিন্তু 8 এটা প্রচলিত না আমরা কিন্তু এটাই হিসাব করি এই নিয়ম অনুসারে আমরা হিসাব করি কিন্তু তার প্রকৃত জারণ মান হচ্ছে 6 কিভাবে হবে দেখো তার এই যোজনী থেকে আমরা হিসাব করব এই গাঠনিক সংকেত তাহলে গাঠনিক সংকেতে দেখো এই সালফারের সাথে 3টা অক্সিজেন 1 2 আর 3 সংযুক্ত আছে আর একটা পারক্সাইড আয়ন আছে এটা কিন্তু পারক্সাইড আয়ন পারক্সাইড মানে কি H2O2 তাহলে অর্থাৎ OOA এটা একটা পারক্সাইড আয়ন তাহলে এই পারক্সাইড আয়নে দুইটা অক্সিজেনের জারণ মান কত হিসাব করতে হবে -1 এবার তুমি পারবা দেখো তাহলে তুমি এখন হিসাব এই দুইটার কিন্তু +1 -1 ধরতে হবে তাহলে আমরা এখানে হিসাব করব দুইটা হাইড্রোজেন একটা দুইটা হাইড্রোজেনের 2 প্লাস এই সালফারের x আর এই দুইটা হাইড্রোজেনের -1 * 2 প্লাস তাহলে আর অক্সিজেন কয়টা থাকে 1 2 3 তারপর -2 * 3 তাহলে ক্যালকুলেশন করলে এটা +6 পাবা তোমার কিন্তু জাস্ট দরকার তোমার যদি কখনো পরীক্ষাতে আসে এত এর প্রকৃত জারণ মান কত তুমি যখন হিসাব করলে +8 মানে এখানে ঝামেলা আছে তাহলে এর প্রকৃত জারণ মান হচ্ছে +6 কেমন আচ্ছা ওকে কিন্তু প্রচলিত নিয়ম অনুসারে এটাই কিন্তু ওকে এবার সোডিয়াম থায়োসালফেট এর প্রকৃত জারণ মান হচ্ছে +2 তোমার পরীক্ষাতে আসলে যদি বলে আর জারণ মান কত তুমি +2 এর মধ্যে কিন্তু টিক দিবা তুমি আর প্রকৃত কথা আসবে না প্রকৃত কথাটা বলবে এর জারণ মান কত +2 এটাই শেষ কিন্তু সত্যিকারের অর্থে তার জারণ মান হচ্ছে +6 কেমন তার জারণ মান হচ্ছে +6 কিভাবে হয় দেখো তার গাঠনিক সংকেতটা দেখো তার গাঠনিক সংকেত হচ্ছে এখানে যে সোডিয়াম থায়োসালফেটে Na2S2O3 দুইটা সালফার থাকে এই দুইটা সালফারের জারণ মান দুই ধরনের কারণ এর ভিতরে যদি লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করা হয় তাহলে দেখা গেছে এখান থেকে একটা মাত্র সালফার অদক্ষেপ করা যায় তাতে বোঝা যায় দুইটা সালফারের জারণ মান ভিন্ন দুইটা সালফারের অদক্ষেপ পড়ে না এখানে তো একটা সালফারের অদক্ষেপ পড়ে তাতে বোঝা যায় দুইটা সালফারের জারণ মান ভিন্ন আর এই সংকেত থেকে তার আমি জারণ মান নির্ণয় করতে পারবো কিভাবে দুইটা সোডিয়ামের 2 সালফারের x আর সালফারের সাথে একটা সালফার সন্নিবেশ বন্ধন থাকে অর্থাৎ সন্নিবেশ বন্ধন থেকে সে একটা সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাই এর জারণ মান -2 আর অক্সিজেন কয়টা তিনটা একটা দুইটা তিনটা তো এই তিনটা হিসাব -3 এইবার যদি তুমি হিসাব করো তো এই x এর মান কত আসবে +6 কেমন x এর মানটা আসবে +6 এই হচ্ছে তোমার কিছু ব্যতিক্রম যৌগের জারণ মান কেমন কয়েকটা ব্যতিক্রম যৌগের জারণ মান হিসাব তারপর এবার আসো সর্বশেষ আরেকটা আমি আর ডিটেইলসে যাব না Na2S4O6 কেমন তাহলে এই যৌগের যদি হিসাব করো তাহলে এই যৌগের হিসাব করতে গেলে সোডিয়ামের হচ্ছে 2 প্রচলিত নিয়ম অনুসারে 4x - 12 = 0 তাহলে 4x = কত 10 তাহলে x এর মান কত +2.5 এটা হচ্ছে এই সোডিয়াম থায়োসালফেটের সালফারের প্রচলিত জারণ মান এটার মধ্যে আমরা টিক দিব কিন্তু তার প্রকৃত জারণ মান হচ্ছে তোমার থায়োসালফেটের প্রকৃত জারণ মান হচ্ছে +5 কেমন +5 এটা আমি আর দেখালাম না তোমরা একটু বিশেষ করে আমি তোমাদের এখানতনে একটু দেখাই দেই দেখো এই দেখো আমি হাজারের বৈতরণী অ্যাড করছি সোডিয়াম যে Na2 সোডিয়াম থায়োসালফেট আমি কতটা ভুল বলছি Na2S4O6 এ সাধারণত তার জারণ মান কিন্তু 2+5 ওই যে আমি দেখাইছি দেখো হিসাব করে পাইলে কত 2+5 আসবে কিন্তু তুমি যদি আর গাঠনিক সংকেত বিশ্লেষণ করো তখন কিন্তু ঠিকই তার জারণ মান কত আসবে তার জারণ মান আসবে ক্যালকুলেশন করলে ওই +5 বুঝছো আচ্ছা তোমরা একটু নিজেরা দেখে নিও আমার লেকচার শীট থেকে যাও আবার Cr2O5 এর প্রকৃত জারণ মানে নিয়েও ঝামেলা আছে কেমন তোমরা এগুলো দেখে নিও Cr2O5 এর হিসাবে জারণ মান হচ্ছে 10 কেমন কিন্তু তার ক্রোমিয়ামের কিন্তু বাস্তব তা নয় ক্রোমিয়ামের জারণ মান হবে এখানে +6 কারণ ব্যাখ্যা না দিলেও হবে কেমন আবার Fe3O2 এটারও তুমি দেখে নিও কেমন এর প্রচলিত জারণ মান 8/3 কেমন কিন্তু বাস্তব অর্থে তার জারণ মান হচ্ছে +3 ওকে তাহলে আমি আর মোটামুটি লেকচারটা এই জায়গায় আমি শেষ করতে পারি কেমন তাহলে লেকচারটা অনেকটাই বড় হয়ে গেল তোমরা আস্তে ধীরে দেখবা মূলত দুইটা লেকচার করলে ভালো হতো কেমন অর্থাৎ আমি বিভিন্ন কারণবশত একবারই এই বিশেষ করে এই জারণ বিজারণের আমি এই টপিকটার নাম দিয়েছি সাধারণ আলোচনা বা প্রাথমিক আলোচনা ঠিক আছে এটা হচ্ছে জারণ বিজারণের প্রাথমিক আলোচনা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি ধারাবাহিক চলে যাব কেমন ওকে তাহলে ভালো থাকো আল্লাহ হাফেজ